100 ছাত্র পড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখে যে আমার ছাত্রের সংখ্যা অন্ততপক্ষে 500। কেননা কোনো একটা পার্টিকুলার ভিডিও দিলে সঙ্গেই ধর ২ সপ্তাহের মধ্যে তার যে ভিউটা হয় তারা বেসিক্যালি রেগুলারলি আমার এটা ফলো করে। হ্যাঁ? এই যে বেলুড়ের ছেলেগুলো ওরা তো এখন সব 1st সেম, 3rd সেম সব পড়ছে। ওরা বলে যে, "স্যার আমাদের তো পুরো এতদিন তো আপনার পুরো ভিডিও দেখেই পুরো পড়াশোনাটাকে করেছি।" এবার প্রচুর ছাত্র আছে যারা হয়তো মানে আ এতে ক্লাসে প্রেজেন্ট থাকতে পারছে না। তারা কিন্তু ওইগুলোকে দেখে নিয়েই কিন্তু ম্যানেজ করে দেয়। আবার দেখো এখন জয়েন করছে। এই হচ্ছে সমস্যা। কে এলো এখন আবার? আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো? আগের দিন পড়াশোনায় কারো কিছু কি অসুবিধা আছে? স্যার বলছি ওই ভিরিয়াল থিওরেমটা পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে বলেছিলেন। হুম, ওখানে যে প্যারামিটারটার সাথে আমি প্রপোর্শনাল করব মানে হুম। এসটার তো হ্যাঁ, একটা হ্যাঁ, ভ্যালু আনতে হবে। এবার ওটা হ্যাঁ। বুঝতে পারছো না সেটা, কোন তাই তো? হুম, হুম। হ্যাঁ, আমি ওটা না প্রবলেম আমার আমি প্রবলেম হিসেবে দিয়েছিলাম ওটা ঐজন্যে। ওটা বেশ শক্ত আছে। হ্যাঁ, মানে করতে পারছো না পারছো না? আমি স্যার এটা মনে করছি যে ওই মানে ওটা তো এনার্জির একটা ইকুয়েশন। এবারে এনার্জির ইকুয়েশনটা তো কোয়ান্টাম নাম্বার আর ওই বক্সের যে লেন্থটা মানে ওয়ান ডাইমেনশনে ধরলে ওই হুম, দুটোর উপরই মানে নির্ভর করছে। হুম। দেখো আমি 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 বলে দিচ্ছি। তাহলে ১ম যে ডাউটসটা সেটা হচ্ছে ভিরিয়াল থিওরেম applicable to particle in a box problem. এই তো। The virial theorem applicable to particle in a box problem. দেখো, দেখো ভিরিয়াল থিওরেম কি বলছিল? ভিরিয়াল থিওরেম যেটা বলছিল যদি এমন হয় যে পোটেনশিয়াল এনার্জিটা হয়তো একটা পজিশনের ফাংশন সেটা যদি একটা কনস্ট্যান্ট ধরো একটা a ইনটু r টু দি পাওয়ার s এর মতো হয়, মানে r এর পাওয়ার s এর সঙ্গে প্রপোর্শনাল হয়, দেন 2 ইনটু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি সেটা হবে হচ্ছে s ইনটু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। এই আচ্ছা এবারে আমি আগের দিন ২-১ টা এক্সাম্পল দিয়েছিলাম। হারমোনিক অসিলেটর প্রবলেম, একটা কোয়ার্টিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। তাদের ক্ষেত্রে এস এর ভ্যালুটা তুমি বুঝতে পেরেছিলে বলে কাইনেটিক এনার্জির সঙ্গে পোটেনশিয়াল এনার্জির সম্পর্কটা তুমি বুঝতে পেরে গিয়েছিলে। ঠিক আছে? আচ্ছা এবারে কথা হচ্ছে যে ধরো তুমি পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটাকে ব্যবহার করছো। পার্টিকেল ইন এ বক্স। আচ্ছা পার্টিকেল ইন এ বক্সটা এইটা যে অ্যাকচুয়ালি পাওয়ার ল পোটেনশিয়াল সেটা একটুখানি বুঝতে মানে আমি এই ভিরিয়াল থিওরেমটাকে ব্যবহার করতে পেরেছি কার জন্য? যেটা পাওয়ার ল পোটেনশিয়াল অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা একটা পজিশনের একটা সার্টেন পাওয়ার এইটা। তো এবারে এই পার্টিকুলার কেসে ধরো এটা x ডিরেকশন, এটা x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু L এইটা, হুম? এই ধরনের সিচুয়েশন এইটা। এবারে তোমার এইখানে নাকি পোটেনশিয়াল এনার্জিটা তোমার নাকি 0 আর এইখানে পোটেনশিয়াল এনার্জিটা টেন্ডস টু ইনফিনিটি। টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা একটা জিনিস করি এইটার থেকে আরেকটু ভালো হয় যে তুমি যদি সরি মানে মানে এটা এনার্জিটা এক্সাক্টলি একই হয় কিন্তু প্রবলেমটাকে না যদি এরকম করতে x ইকুয়াল টু এটা মাইনাস L/2 এটা x ইকুয়াল টু প্লাস L/2 করে এই মাঝখানটাকে তুমি অরিজিন করে দাও, হ্যাঁ? তাহলে বক্স লেন্থটা সেই L ই তো হলো। হুম? এবং আমি যখন গতবারে যখন পার্টিকেল ইন এ বক্স প্রবলেম পড়ানো হয়েছিল সেখানে দেখবে বলা হয়েছিল যে 0 থেকে L আর মাইনাস L/2 থেকে প্লাস L/2 হলে যেটা মানে সুবিধা অসুবিধা সেটা হচ্ছে এই যে তোমার মানে এনার্জিটা কিন্তু এক্সাক্টলি একই থাকবে। শুধু এখন মাঝখানে x ইকুয়াল টু 0 আর বাঁদিকে মাইনাস L/2 প্লাস L/2 হলে এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে। সিমেট্রিক হলে ওয়েভ ফাংশন করে ইভেন এবং অড প্যারিটিতে ভেঙে যাবে। আর এমনিতে তাহলে 0 থেকে L আর মাইনাস L/2 থেকে প্লাস L/2 দুজনের ক্ষেত্রে কিন্তু এনার্জিটা একই হবে। এখন আমি এই পার্টিকুলার কেসটা ধরেই ধরো আলোচনাটাকে করছি। আজ এবারে কথাটা হচ্ছে যে তুমি খেয়াল করে দেখো যে যদি তুমি এই পোটেনশিয়াল এনার্জিটাকে 2x/L তার মডুলাসের
2x/L টু দি পাওয়ার n করো, এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটা, হ্যাঁ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2x/L হোল টু দি পাওয়ার n যদি করো, তাহলে কি হচ্ছে দেখো, খেয়াল করে দেখো যে যদি তোমার এক্সটা -L/2 থেকে +L/2 এর মধ্যে থাকে, এক্সটা যদি -L/2 থেকে +L/2 থাকে, তো এটা হচ্ছে বক্সের ভেতরে, এটা মানে হচ্ছে ইনসাইড দ্য বক্স। ইনসাইড দ্য বক্স কি হচ্ছে, তাহলে দেখো 2x/L যেটা 2x/L তার যে ম্যাগনিটিউডটা সেটা অবশ্যই লেস দ্যান 1 হচ্ছে, মানে এক্সটা যদি L/2 এর থেকে এক্সটা যদি L/2 এর থেকে ছোট হয়ে যায়, তাহলে তোমার L/2 বেশি তোমার কেটে গেলে কেটে লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, তাই তো, তাই না? এটা মড, মানে আমি মানে ধরো এক্স এর ভ্যালু যদি L/2 তুমি বসাও, তাহলে এক্স এর ভ্যালু L/2 বসালে কত হয়, এটা 1 হয়ে যায়। তাহলে যেহেতু এক্সটা যেহেতু -L/2 থেকে +L/2 এর মাঝে আছে, তা 2x/L টা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। তাহলে এবারে খেয়াল করে দেখো যে লিমিট যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে 2x/L তার পাওয়ার যদি n করে, এটা কি হবে, টেন্ডস টু 0 হবে। তো একের থেকে ছোট করে একটা কিছু তার পাওয়ার যদি ইনফিনিটি হয়ে যায়, সেটা 0 হয় তো, তাই না? হ্যাঁ স্যার। এটা আবার উল্টো দিকে দেখো, যদি এমন হতো যে ইফ মানে আউটসাইড দ্য বক্স, যখন তোমার এই মড এক্সটা গ্রেটার দেন যখন L/2, মড অফ L/2, অর্থাৎ বক্সের বাইরে, মানে এক্সটা হচ্ছে -L/2 এর বাঁ দিকে অথবা +L/2 এর ডান দিকে, এটা হচ্ছে আউটসাইড দ্য বক্স, আউটসাইড দ্য বক্স। তখন কি হবে, আচ্ছা, যখন আউটসাইড দ্য বক্স হচ্ছে, তখন দেখো এই যে মডিউলাসের ভেতরের টার্মটা অ্যাকচুয়ালি একের থেকে বড় হয়ে যাচ্ছে। তখন যেটা হচ্ছে তোমার 2x/L এই ম্যাগনিটিউডটা গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2x/L হোল টু দি পাওয়ার nটা কিন্তু দেখো তখন ইনফিনিটি হয়ে যায়। একের থেকে বেশি কোনো একটা জিনিস তার পাওয়ার যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে সেটা ইনফিনিটি হয়, ঠিক আছে? তাহলে কি মানে বুঝতে পারলে কি হলো, যেটা কথা হচ্ছে হ্যাঁ যে স্যার, বুঝতে তার মানে পারছি স্যার। তার মানে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটাকে যদি তুমি এইরকম ভাবে লেখো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2x/L মডিউলাস হোল টু দি পাওয়ার n, তাহলে দেখো বক্সের ভেতরে পোটেনশিয়ালটা 0 হয়ে যাচ্ছে, বক্সের বাইরে পোটেনশিয়ালটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। তুমি এটাই অ্যাকচুয়ালি চাইছো, মানে এটা চাইছো, মানে তাহলে তার মানে যেটা কথা হচ্ছে যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এই যে বক্সের ভেতরে পোটেনশিয়ালটা 0 আর বাইরে পোটেনশিয়ালটা ইনফিনিটি, সেইটাকে কিন্তু তুমি এই রকম ভাবে লিখতে পারো, ঠিক আছে? বোঝা গেল? স্যার, আমাকে করার সময় ওই এনার্জিটা বক্সের ভেতরে বাইরে দুটোকে নিয়ে ক্যালকুলেট করতে হবে? না, আমি বলছি আগে আগে হ্যাঁ। আগে এইটা বোঝার চেষ্টা করো যে পোটেনশিয়াল এনার্জিটাকে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কেমন করে লেখো, Vx = 0 ইনসাইড দ্য বক্স আর Vx টেন্ডস টু ইনফিনিটি আউটসাইড দ্য বক্স। তো হ্যাঁ। এবারে সেই পোটেনশিয়ালটাকে এই রকম ভাবেও লেখা যায়, এইটা বুঝলে কিনা সেটা প্রথম বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারণ দেখো এই যে ইনসাইড দ্য বক্স, এই তো পোটেনশিয়ালটা তোমার 0 হলো, আর আউটসাইড বা পোটেনশিয়াল ইনফিনিটি হলো, তো তার মানে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটাকে এইরকম ভাবেও লেখা যায়। তাহলে এবারে খেয়াল করো, এবারে তাহলে যদি তুমি এই পাওয়ার ল পোটেনশিয়াল হিসেবে দেখো, তাহলে ভিএক্সটাকে তাহলে কেমন করে লিখতে পারছো, এইটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স টু দি পাওয়ার ইনফিনিটির মতো। এই যে এখানে তাহলে কি এখানে এক্স এর পাওয়ার এন, এন টেন্ডস টু ইনফিনিটি মানে কি এক্স এর পাওয়ার টেন্ডস টু ইনফিনিটির মতো। তার মানে তুমি যদি কম্পেয়ার করো, মানে এটাকে যদি কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ এই যে ভি আর ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এস, এর সাথে কম্পেয়ার করো, তাহলে সেখান থেকে এস সমান কত হলো, এসটা টেন্ডস টু বেসিক্যালি ইনফিনিটি হলো, ঠিক আছে? হলো, তাহলে এই যে বলছিলে যে মানে এটা অ্যাকচুয়ালি ওই এ আর টু দি পাওয়ার এস এর সঙ্গে কম্পেয়ার করে এসটা কি হবে তুমি বুঝতে পারছো না, এসটা কি হবে সেটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইটা তাহলে এবারে দেখো, তাহলে ভিরিয়াল থিওরেম অনুযায়ী যদি 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি যদি এস ইন্টু পোটেনশিয়াল এনার্জি হয়, তার মানে কি হচ্ছে,
না তোমার এই যে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ প্লাস পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ যেহেতু তোমার টোটাল এনার্জির অ্যাভারেজ হয়, আমি সেইখান থেকে তোমার কাইনেটিক এনার্জি প্লাস এই পোটেনশিয়াল এনার্জিটাকে আমি এইখান থেকে লিখতে পারতাম কত, 2/s, 2/s ইন্টু কাইনেটিক এনার্জির অ্যাভারেজ, সেটা তোমার ই হচ্ছিল। তো সেখান থেকে তোমার এই এই এস প্লাস 2/s একটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, সেটা তোমার অ্যাভারেজ এনার্জি হচ্ছিল। অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে না s/s প্লাস 2 ইন্টু টোটাল এনার্জি, এইটা এটা ছিল টোটাল এনার্জিটা তো হ্যাঁ স্যার। এটা। আর পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছিল, পোটেনশিয়াল এনার্জি যেহেতু তোমার পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার 2/s ইন্টু কাইনেটিক এনার্জি, 2/s ইন্টু কাইনেটিক এনার্জির অ্যাভারেজ। এবারে যদি তুমি এই কাইনেটিক এনার্জি এখানে তুমি বসিয়ে দাও, এস এস কেটে গেল, তাহলে 2/s প্লাস 2 ইন্টু টোটাল এনার্জি, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজটা, সেটা আমি আগে বলেছিলাম। তাহলে এবারে দেখো, তাহলে এবারে এখান থেকে ফর পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এসটাকে তো টেন্ডস টু ইনফিনিটি, তাহলে দেন কাইনেটিক এনার্জি অ্যাভারেজ এইটা কি হবে, এইখানে যদি এসটা তুমি টেন্ডস টু ইনফিনিটি করে দাও, তাহলে এস প্লাস 2 থেকে 2টা বাদ চলে গেল, এস এস কেটে গেল, সেটা দেখো অ্যাভারেজ এনার্জির সঙ্গে সমান হয়ে গেল এটা। আর পোটেনশিয়াল এনার্জিটা দেখো, এইখানে যদি এসটাকে যদি টেন্ডস টু ইনফিনিটি করে দাও তুমি, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 0 হয়ে গেল। তাহলে ভিরিয়াল থিওরেমটা যখন তুমি কাজে লাগাচ্ছ, তাহলে তুমি আলটিমেটলি কি দেখতে পাচ্ছ না, পার্টিকেল ইন বক্স প্রবলেমের ক্ষেত্রে টোটাল এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে এবং পোটেনশিয়াল এনার্জিটা তোমার 0 হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভিরিয়াল থিওরেমটা, যেটা আমি ব্যবহার করলাম পার্টিকেল ইন বক্সের ক্ষেত্রে। তাহলে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে একটা মূল জায়গা সেটা হচ্ছে এই যে, যেটা যে যে জায়গাটা তুমি অ্যাকচুয়ালি ঠিক করেই বুঝেছো আর কি, যে আমি তাহলে ভিরিয়াল থিওরেম তো ব্যবহার করতে গেলে তোমার এটাকে এইরকম ভাবে লিখতে হবে, ভিআরটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এস হলে তবেই তো কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল যে সম্পর্কটা তুমি পাচ্ছ। তাহলে এই আর টু দি পাওয়ার এস, এই এসটা কত হবে, এই এসটা বোঝাটাই অ্যাকচুয়ালি এই প্রবলেমের ক্ষেত্রে মূল মূল জায়গা। এবং সেটা হচ্ছে এই যে এসটা তোমাকে এখানে এই পার্টিকুলার কাছে ইনফিনিটি ধরতে হবে, তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জিটা টোটাল এনার্জি হয়ে যায়, আর পোটেনশিয়াল এনার্জিটা পার্টিকুলার কেসে তোমার 0 হয়ে যায়। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কিছু ছিল, আর কিছু কিছু আটকে আছে? না স্যার, আর এই আইগেন প্রবলেম, আইগেন ভ্যালুর ওইগুলো তো করেছি, হুম, এটা একটু প্রবলেম হচ্ছিল। বাকিটা সব করেছো সবকিছু? কি গো, বাকি সবকিছু করেছো না করোনি? মানে বাকিরা কি কেউ আর উল্টো পাল্টা দেখোনি, দিব্যেন্দু একাই দেখে শুধু? কিরে এই হাজরা, কার সাথে কথা বললাম যেন, রুদ্রানী না? যে বেথুন বেথুন তোর সাথে কথা বললাম, কি রুদ্রানী তাই তো? কোথায় গেল? আর একটু আগে যার সাথে কথা বললাম তোর নাম কি, হাজরা টাইটেল? আছিস না নেই? আছিস? কোথায় চলে গেল দেখো। বাকিটা শুনতে পাচ্ছ তোমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ মানে আমি ওই কার সাথে আগে কথা বললাম, বেথুনের রুদ্রানী তো বললি, রুদ্রানী নাম তো? হ্যাঁ স্যার, মনে হয় লেফট হয়ে গেছে লেফট করে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, যেটা হচ্ছে যে
তাহলে আগের দিন যে মানে দেখো সবসময় কিন্তু প্রবলেমস গুলো করতে হবে, যে হোমওয়ার্ক গুলো বাড়িতে দেওয়া হয় সেই হোমওয়ার্ক গুলো করতে হবে, করে তোমার অ্যাকচুয়ালি যেটা অসুবিধা আমায় বলবে, আমি সার্টেনলি সেটা তোমায় সলভ করে দেবো। একে তো তুমি যদি না বলো আমি ভেবে নেবো যে তুমি জানো সব, তাহলে আমি কেন এবার এই ধরনের সময় নষ্ট করতে যাবো। ওই জন্য বলছি যে মানে প্রবলেম গুলো কি কষেছো, বাকি যে দু একজন কথাবার্তা বললে তোমরা বলো যে যে প্রবলেম গুলো দেওয়া ছিল তোমরা কি দেখেছো, সেগুলো কষতে পেরেছো কিনা। কারো কোনো কথা নেই, তা বোঝো আর কি করবো আমি। কিরে কথা শুনছিস না শুনছিস না? হ্যাঁ স্যার করেছি। করেছিস তো সেটা বল না, মানে বাকি এতগুলো ছেলে মেয়ে জয়েন করেছিস, তারা বল। বাকি সোনু, সোনু ভাই আছিস? Yes, sir. কি করেছিস, পড়াশোনা করছিস না কি? Yes, sir. I have prepared the previous lecture. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কাল সকালে কিন্তু জ্যামের ক্লাস নেব, ঠিক আছে? Okay, sir. কালকে যারা জ্যামের ক্লাস করিস তারা কি মানে যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখে নিয়েছিস তো? হ্যাঁ স্যার। ও বুঝতে পেরেছিস, মানে আপ টু আই আর স্যার বলছি যে হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি যে ওখানে যে ভিডিওগুলো দিয়েছেন ওগুলো মানে ডিটেইলে পড়ানো আছে 6 সেমিস্টারতে, তো ওগুলো কি হ্যাঁ, মানে অত ডিটেইলে কি না লাগবে? না ওই না জন্য না জিজ্ঞাসা করছি। ডিটেলে না হলে তুমি তো বুঝতে পারবে না, ওই জন্য আমি ডিটেলে দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, এবারে ডিটেলে দিয়ে আচ্ছা দিয়েছি, এবারে দেখবে যখন পরীক্ষায় তোমার মানে জ্যামের জন্য যখন কোশ্চেন গুলো আসবে, হ্যাঁ, তখন দেখবে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, ওইখান থেকে তুমি পেয়ে যাবে। আমি তো খুব সহজ জিনিস, অল্প জিনিসই দিয়েছিলাম। তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর হচ্ছে তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, এই দুটো জিনিস যা দেওয়া ছিল। হ্যাঁ, তো এগুলো কি বুঝতে অসুবিধা হয়েছে কিছু, মানে ডিটেলে থাক, বুঝতে কি অসুবিধা হয়েছে? না না ঠিক আছে, হ্যাঁ ওগুলো দেখেছি, ওগুলো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো তাহলেই হবে। এ করে, কারণ আমাদের স্পেকট্রোস্কোপিটা তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে আরো যেসব আছে জিনিসপত্র সেগুলোকে একটু দেখতে হবে। এ করে, মানে ওটা আসলে যেহেতু পুজোর ছুটির সময়টা, এমনিই লোকে তো আমি সেই একদিন ক্লাসে জয়েন করলাম, কত 6 জন না কজন এসেছিল নাকি 5-6 জন একটা, তাই না? এ করে ওই জন্য তারপর ওই কথা হলো যে বললাম যে তাহলে ওই সোনুই মনে হয় বললো যে স্যার এই সপ্তাহের জন্য তাহলে ভিডিওটা দিয়ে দিই। তারপরে তো 1-2 সপ্তাহ আমি তো ছিলাম না, ওই জন্য আমি আর ওইটা অতটা করি না। আমি ওই করসপন্ডিং যে ওই 4-5টা ক্লাসে যেটা পড়ানো যায়, হ্যাঁ, ততখানি ক্লাস আমি জাস্ট দিয়ে দিয়েছিলাম, যেহেতু ভিডিওগুলো খুব যত্ন করে করা ছিল এবং স্লোলি ধীরে ধীরে বোঝার মতো করে বলা ছিল, এ করে দিয়েছে। বাকি যে পার্টটা আছে বাকি পার্টটা আমরা আবার কালকে থেকে শুরু করব। হুম, দেখো, আচ্ছা আমরা এবারে যে জিনিসটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি 5th সেমিস্টারের সিলেবাসে যেরকম ভাবে আছে আমি সেই পার্টটাকেই বলছি। হয়তো আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখবে অনেক কিছু হয়তো অনেক ডিটেলে বলা আছে, তখন বিএসসি ছেলেদের সাথে সাথে এমএসসি ছেলেরা ক্লাস করতো এইগুলো। মানে তুমি সিলেবাসটা একটু ফলো করে দেখবে যে সিলেবাসের মধ্যে পুরো জিনিসটা আমি অ্যাকচুয়ালি ঠিক ঠিক করে কভার করছি কিনা। তুমি দেখো না, এই যে প্রথম পার্টের মধ্যে হারমোনিক অসিলেটর পার্টের মধ্যে কতটুকু ছিল, হারমোনিক অসিলেটর পার্টের মধ্যে তুমি দেখবে লেখা ছিল হচ্ছে, দেখো আমি পড়ছি শোনো, সেটিং আপ অফ ওয়ান ডাইমেনশনাল Schrodinger ইকুয়েশন and discussions of solutions and wave functions, classical turning points, expectation values of x, x square, px and px square। তাহলে এইটুকু পার্ট ছিল, তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যা পড়িয়েছি এই পুরো পার্টটা কভার হয়েছে, ঠিক আছে? সেখানে এবারে নেক্সট যে হ্যাঁ পার্টটা আছে, নেক্সট পার্টটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা চলবে। আচ্ছা, স্যার আপনার বইতে ওই ওই জায়গাটা মানে ওই এলএসএইচ ওর জায়গা দেখছি অনেক রকম সলভ করা আছে, ওগুলো পরীক্ষা লাগবে না? না না বিএসসি তে সলিউশন সিলেবাসে নেই, বিএসসির জন্য সলিউশন গুলো সিলেবাসে নেই। হ্যাঁ, ওটা এমএসসির জন্য সলিউশন গুলো সিলেবাসে আছে, ওই জন্য ওগুলো পরীক্ষায় লাগবে না। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে তুমি যেটা করতে পারো অ্যাট দ্য সেম টাইম না, প্রিভিয়াস ইয়ার্স এর ক্যালকাটার যে কোশ্চেন গুলো, কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক পাওয়া যায় তো, প্রিভিয়াস ইয়ার্স এর ক্যালকাটা কোশ্চেন থেকে তুমি যা উল্টে পাল্টে দেখে নিতে পারো
যে এই যে টাইপের কনসেপ্ট আমরা শিখি কি তার বাইরে আদৌ কোনো কোশ্চেন আছে কিনা, দেখলেই বুঝতে পারবে যে কিছু নেই। হুম, এইটা। আচ্ছা চলো এবার আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলছি। খুব ব্রিফলি বলি, মানে ক্লাসিক্যাল জায়গাটা অত বেশি বলবো না, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডিফাইন্ড অ্যাজ L equal to R cross P। মানে ধরো তোমার হয়তো একটা পার্টিকুলার পয়েন্ট তুমি কনসিডার করলে, এই পার্টিকুলার পয়েন্ট আছে, এবারে সেইটা কেন্দ্র করে আর রেডিয়াসের এতে কোনো একটা পার্টিকেল ধরো তোমার মুভ করছে এটা। আচ্ছা এবারে আমি যদি এইখানে ধরো তোমার একটা সরি কোনো একটা পার্টিকেলের যদি লিনিয়ার মোমেন্টামটা এটা যদি তোমার পি হয়, তাহলে এটা আর ভেক্টর, এটা পি ভেক্টর, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয়ে যাচ্ছে আর ক্রস পি। এটা হচ্ছে তোমার ডেফিনেশন এটা। আচ্ছা এবারে এল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, কারণ আমি পজিশন ভেক্টর এবং লিনিয়ার মোমেন্টাম ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট নিয়েছি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে সেটা একটা ভেক্টর হয়। তাহলে এল যেটা এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি একটা এই যে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা এবারে যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি আই ইন্টু এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড এইরকম ভাবে লিখতে পারি। আচ্ছা যেখানে আই জে অ্যান্ড কে আর ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশন। আই জে কে আর ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশন, ঠিক আছে এটা। আচ্ছা এখানে ইউজুয়ালি আমি ইউনিট ভেক্টর গুলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইরকম ভাবে লিখি, কিন্তু যেহেতু কোয়ান্টাম মেকানিক্স পড়ছি আমার অপারেটর নিয়ে একটু পরেই কথাবার্তা বলতে হবে। অপারেটরে যেহেতু ক্যাপ সাইনটা দেওয়া হয় সেই জন্য আমি এখানে ইউনিট ভেক্টর গুলোকেও জাস্ট নর্মাল ভেক্টর সাইন দিয়ে জাস্ট দেখাচ্ছি। এলটা হচ্ছে আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, আই জে কে আর দ্য ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি। এটা তো ভালো। তাহলে এবারে দেখো, তাহলে আমি যেটা করতে পারি যে এই যে এল ভেক্টরটাকে যেহেতু আর ক্রস পি বা অন্যভাবে বলি তার আগে মানে একটুখানি খুলেই বলি, দেখো যেমন এলটা একটা ভেক্টর কোয়ান্টিটি বলে এলকে তুমি এইরকম ভাবে লিখলে, সিমিলারলি আরটাকে তেমন করে লিখতে পারবে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড হিসেবে লিখতে পারবে। পিটাকে কেমন করে লিখতে পারবে আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড হিসেবে লিখতে পারবে এটা। তাহলে এবারে দেখো যে এই যে এল ইকুয়াল টু যখন আর ক্রস পি, তখন তুমি লিখতে পারলে আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড এইটা, এটা হলো হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড এইটা, তার সঙ্গে ক্রস হলো আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড এটা। এবারে এই ক্রস প্রোডাক্ট করলে তোমরা এতে মানে ভেক্টর তো ক্লাস 11 থেকে পড়ছো, গ্র্যাজুয়েশনে তোমরা ভেক্টর পড়েছো, তাহলে এই ধরনের ক্রস প্রোডাক্টকে তুমি অ্যাকচুয়ালি একটা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারো। সেটা হচ্ছে প্রথমে রোতে থাকবে আই জে
কে, এইটা হলো এক্স ওয়াই জেড, আর থাকবে পিএক্স পিওয়াই পিজেড। এইরকম ভাবে তুমি জিনিসটাকে লিখতে পারছো। আর এবারে এই গুণটাকে করলে ডিটারমিনেন্টটা ভাঙলে কি দাঁড়াবে? বাঁদিকে যেমন আছে আমি রেখে দিই আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, এইটা এটা আই, এটা হচ্ছে ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই। আচ্ছা এইটা যদি প্লাস করে দাও তুমি, মানে এমনিতে হওয়া উচিত ছিল মাইনাস জে যদি করতে, তাহলে এই রো কলাম বাদ দিয়ে এক্স পিজেড মাইনাস জেড পিএক্স হতো। আমি যেহেতু এই মাইনাস জেড বদলে প্লাস জে করে এটাকে উল্টে দিলাম, তাহলে জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, এটা হয়ে গেল জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, আর প্লাস কে, কেটাকে করলে এই ফার্স্ট রো আর থার্ড কলাম বাদ দিয়ে দাও, তারপরে থাকে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স, এটা হচ্ছে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স এইটা। তাহলে এবারে দুদিক যদি কম্পেয়ার করো, কম্পেয়ারিং বোথ সাইড তুমি কি পাচ্ছ? বোথ সাইড পাচ্ছে কি এল এক্স এর একটা এক্সপ্রেশন পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, এল ওয়াই এর একটা এক্সপ্রেশন পাচ্ছি, সেটা হচ্ছে জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, আর এল জেড এর একটা এক্সপ্রেশন পাচ্ছি, সেটা হচ্ছে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স। ঠিক আছে, তাহলে ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, আর এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স, এই হচ্ছে তোমার জিনিসটা। হ্যালো, এবারে দেখো যেটা, যে এই যে এল এক্স এল ওয়াই এল জেড, অর্থাৎ মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে তিনটে কম্পোনেন্ট পেয়েছি, এবার আমি মূলত তো কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, আমি ক্লাসিক্যাল জায়গা নিয়ে অত বেশি মাথা ঘামাবো না। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এল এক্স এল ওয়াই এল জেড মানে তাদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পেতে হবে। আর একটা জিনিস তো বলাই বাহুল্য, যে যদি কোনো একটা পার্টিকুলার থ্রি ডাইমেনশনাল ভেক্টর তার কম্পোনেন্ট গুলো যথাক্রমে এ বি সি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তোমার আর স্কোয়ারের সঙ্গে সমান হয়। তাহলে এখানে এটাও সত্যি যে ক্লিয়ারলি এল স্কোয়ারের ম্যাগনিটিউডটা সার্টেনলি এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার হবে, এটাও বলাই বাহুল্য। এবার আমি যেটা চাইছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের করসপন্ডিং অপারেটর গুলোকে দেখতে হবে। তাহলে মানে মানে অপারেটর অপারেটর মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। নেক্সট যেটা আমি দেখতে চাইছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, operators of Lx, Ly and Lz। এই Lx, Ly, Lz এদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো কেমন সেটা একটু আমি দেখতে চাইছি। আচ্ছা দেখো, কোয়ান্টাম মেকানিক্সে যখন তোমরা পস্টুলেট 2 পড়েছিলে, এই পস্টুলেট 2 এর ক্ষেত্রে তুমি দেখেছিলে যে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে তিনটে স্টেপ তোমাকে ফলো করতে হয়। প্রথম স্টেপে হচ্ছে যেটা করবে তুমি, যে ওই যে ক্লাসিক্যাল অবজারভেবলটাকে তুমি ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এবং মোমেন্টাম তুমি এক্সপ্রেস করো। দেখো এলএক্সটাকে তুমি অলরেডি ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই এরকম ভাবে এক্সপ্রেস করেছো, মানে কম্পোনেন্ট অফ এক্স ওয়াই জেড এবং পিএক্স পিওয়াই পিজেড সেই রকম ভাবে তুমি এক্সপ্রেসটা করে ফেলেছো, মানে কম্পোনেন্টস অফ পজিশন এবং মোমেন্টাম এরকম ভাবে তুমি এক্সপ্রেস করলে। আর সেকেন্ড স্টেপে ছিল যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পেতে গেলে এই পজিশন এবং মোমেন্টাম কম্পোনেন্ট গুলো তাদের রেসপেক্টিভ অপারেটর দিয়ে রিপ্লেস করে দাও। এটা আচ্ছা, রিপ্লেস করে দিলে কি দাঁড়াচ্ছে, দেখো ওয়াই অপারেটর তো ওয়াই হয়ে যাচ্ছে, আর পিজেডটা মাইনাস আইএইচ কস ডেল ডেল জেড হয়, মাইনাস জেড হলো, আর পিওয়াইটা মাইনাস আইএইচ কস ডেল ডেল ওয়াই হয়। এইটা তুমি যদি এই মাইনাস আইএইচ কসটাকে কমন নিয়ে না, পড়ে থাকে কত, ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই। এইটা হয়ে গেল এল এক্স এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা। আর থার্ড একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ফাইনালি তোমাকে চেক করতে হয় এই যে অপারেটরটা তুমি পেয়েছো সেটা হারমিশিয়ান কিনা। এটা ইজিলি দেখানো যায় যে হ্যাঁ, এক্স ওয়াই জেড পিএক্স পিআই পিজেড তারা যদি হারমিশিয়ান হয়, এই পার্টিকুলার কেসে এলএক্সও কিন্তু হারমিশিয়ান হিসেবে অ্যাপিয়ার করবে। তাহলে দেখো এলএক্স এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তুমি পেয়ে গেলে। আচ্ছা, সিমিলারলি এল ওয়াই এর অপারেটরটা কি হবে?
একই রকম করে সিমিলারলি এল ওয়াই এর করসপন্ডিং অপারেটর মাইনাস আই এইচ কস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড এরকম ভাবে লিখতে পারবে। আর এল জেড এর যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা মাইনাস আই এইচ কস তোমার এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স এরকম ভাবে তুমি লিখতে পারবে। ঠিক আছে, তাহলে এল ওয়াইটা হচ্ছে মাইনাস আই এইচ কস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড, আর এল জেডটা হচ্ছে মাইনাস আই এইচ কস এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। তাহলে এল এক্স এল ওয়াই এল জেড তুমি পেয়ে গেলে। আচ্ছা এল স্কোয়ার অপারেটরটা এখানে মানে আর লিখছি না, এল স্কোয়ার অপারেটরটা তুমি জাস্ট এল এক্স অপারেটর তার স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার তার অপারেটর প্লাস এল জেড স্কোয়ার তার অপারেটর এটা যোগ করলেই তোমার হবে। এবারে এল এক্স জানলে এল এক্স স্কোয়ার বের করতে পারবে, এল ওয়াই জানলে এল ওয়াই স্কোয়ার বের করতে পারবে, এল জেড জানলে এল জেড স্কোয়ার বের করতে পারবে এবং ফাইনালি তুমি এল স্কোয়ারটাকে পেয়ে যাবে। ঠিক, তাহলে এই জাস্ট মানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এল এক্স এল ওয়াই এল জেড তাদের যে করসপন্ডিং অপারেটরগুলো বা এল স্কোয়ার তার করসপন্ডিং অপারেটরগুলো কেমন করে লিখতে হবে সেটা গেছে আমি বললাম। আর এখানে একটা মনে রাখার সুবিধা আছে, দেখো মানে তুমি যদি জাস্ট এই এক্স ওয়াই এবং জেড তুমি সাইক্লিক্যালি দেখো, যখন দেখো তুমি এল এক্স বলছো তখন এই মাইনাস আই এইচ কস বা এইখান থেকে আরো আগে দেখা যায়, কারণ এল এক্স বলছো তার পরের দুটো ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, মানে সাইক্লিক্যালি এল ওয়াই যখন বলছো তার পরের দুটো জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এল জেড যখন বলছো এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। তাহলে অপারেটর মানে লিখলোতেই একই রকম ভাবে, মানে তুমি জাস্ট এই মাইনাস আই এইচ কস করে দিয়ে যখন তুমি দেখো এল এক্সটাকে লিখছো মাইনাস আই এইচ কস এক্স এর পরে ওয়াই থাকে তাহলে ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, যখন তুমি এল ওয়াইটাকে লিখছো মাইনাস আই এইচ কস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড, বা এল জেড যখন লিখছো মাইনাস আই এইচ কস এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। হ্যাঁ, মানে আজ সাইক্লিক্যালি মনে রাখার সুবিধা আছে, এটা একটা সিমেট্রি আছে এগুলোর মধ্যে, এটা তুমি করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে কমিউটেশন রিলেশনস গুলো। নেক্সট অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে কমিউটেশন রিলেশনস। অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাতে কিন্তু কমিউটেশন রিলেশনস গুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, সেইটা এবার আমাকে দেখতে হবে যে এল এক্স এল ওয়াই এল জে তাদের করসপন্ডিং কমিউটেশন রিলেশনস গুলো কি কি আছে। এটা তো আমি স্টার্ট করছি এরকম একটা জায়গা থেকে, মানে অনেকগুলো মানে অ্যাপ্রোচ আছে, আমি একটা অ্যাপ্রোচে তোমাকে করে দেখাই, অন্য অ্যাপ্রোচটা তুমি তোমার মতো করে করতে পারবে। ধরো আমি এই অ্যাপ্রোচটাকে ব্যবহার করছি, এল এক্স এল ওয়াই এদের কমিউটেটরটা তুমি বের করতে চাইছো, এটা এল এক্স এল ওয়াই এই কমিউটেটরটা তুমি বের করতে চাইছো। আচ্ছা একটা তো সাধারণ অ্যাপ্রোচ যেটা হচ্ছে তোমার যদি তুমি একটা ওয়েভ ফাংশন প্রথমে লিখে নেবে, ওয়েভ ফাংশনটাকে লিখে নেওয়ার পরে যেমন করে হয় না যে এ বি তার কমিউটেটর বের করা মানে হচ্ছে এ বি সেই কমিউটেটর সাইয়ের উপরে কাজ করবে, করে তুমি ভাঙবে, ভেঙে ফাইনালি একটা এক্সপ্রেশন বেরোবে ইন্টু সাই হবে, দুদিক থেকে সাইটাকে বাদ দিয়ে দিলে করে তুমি কমিউটেটরের ভ্যালুটাকে পেয়ে গেলে, সেটা একটা অ্যাপ্রোচ আছে। আর আমি এখানে যে অ্যাপ্রোচটাকে ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন অর্থাৎ এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড এইগুলো দিয়ে যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন আছে সেগুলোকে আমি ব্যবহার করে এল এক্স এল ওয়াই এই কমিউটেটরটাকে বের করতে পারি। দেখো এল এক্স এল ওয়াই কমিউটেটরটা আমি জাস্ট এইভাবে লিখছি, এল এক্স মানে হচ্ছে কি, এল এক্স মানে হচ্ছে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এইটা কমা এল ওয়াইটা কত না জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এটা করা বেসিক্যালি। ঠিক আছে, মানে এল এক্স এর জায়গায় ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই হলো আর এল ওয়াই এর জায়গায় জেড পি এক্স মাইনাস এক্স পি জেড হলো, এইটা। আচ্ছা এবারে কমিউটেশন অ্যালজেব্রাটাকে কাজে লাগাই, তাহলে এই যে কমিউটেটরটা লিখেছো তুমি এইটাকে লিখতে পারো ওয়াই পি জেড তার সঙ্গে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড একটা পার্ট মাইনাস জেড পি ওয়াই জেড পি এক্স মাইনাস এক্স পি জেড একটা পার্ট। মানে এখানে আমি যে রিলেশনটাকে কাজে লাগি সেটা হচ্ছে এ কমা ধরো বি প্লাস সি বা বি প্লাস মাইনাস সি যদি তোমার থাকে তাহলে তুমি এটা
দেখবে আমরা যখন সেমিস্টার 3-তে অপারেটর অ্যালজেব্রা শিখেছিলাম তখন এই ধরনের রিলেশন আমি কাজে লাগিয়েছি। মানে a, b প্লাস মাইনাস c যদি থাকে তাহলে ওটা হচ্ছে ab প্লাস মাইনাস ac হয়ে যায়। এইটা সেই প্রপার্টিটা এখানে কাজে লাগানো। আচ্ছা, এবার আবার দেখো এইটা যখন তুমি করবে এটা মানে এই আচ্ছা এইটা অথবা এইটাও তুমি বলতে পারো মানে a প্লাস মাইনাস b কমা c এইটা যদি থাকে এটা হয় হচ্ছে a c কমিউটেটর প্লাস মাইনাস b c কমিউটেটর, a c কমিউটেটর প্লাস মাইনাস তোমার b c কমিউটেটর। এটা বুঝলে? এই হচ্ছে তোমার ইয়ে আর কি, মানে এগুলো মানে পাশে আমি লিখে রাখছি, হয়তো থার্ড সেমিস্টারে যখন অপারেটর অ্যালজেব্রা পড়ানো হয়েছিল তো অনেক কিছু তুমি ভুলে গিয়ে থাকতে পারো, সেগুলো আমি এরকম ভাবে এটাকে জাস্ট লিখে দিচ্ছি। তাহলে এই রিলেশনগুলো জানা আছে তো, মানে কমিউটেশন রিলেশন তো খুব ভালো করে পড়ানো হয়েছিল, সেটা দরকার হলে যদি ভুলে গিয়ে থাকো আরেকবার একটা উল্টে পাল্টে দেখে নেবে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো এবারে তোমার এইটাকে আবার লিখতে পারো তুমি, এইটাকে ভালো করে দেখো, এই প্রথম পার্টটাকে তুমি লেখো ypz কমা zpx মাইনাস এইটার সঙ্গে এইটা করলে ypz মাইনাস xpz আবার মাইনাস zpy zpx আর মাইনাস মাইনাসে প্লাস zpy xpz এরকম ভাবে লিখলে, ঠিক আছে। দেখো তাহলে এই কমিউটেশনটা প্রথমে তুমি জাস্ট এই দুটো ভাগে ভাঙলে, তারপর তুমি চারটে করে ফেললে। আচ্ছা, এবারে এই যে রিলেশনগুলো এবার তোমাকে ভাঙতে হবে। দেখো প্রথম যে পার্টটা খেয়াল করো যে তোমার ypz মাইনাস zpx, এই যে ypz মাইনাস zpx এইটাকে তুমি লেখো y pz, পাতা বারবার উল্টে উল্টে না লিখতে বেশ সমস্যা হবে, আমি এক কাজ করি একবার আরেক লাইন লিখে নিই এটাকে প্রথমে, ঠিক আছে, বারবার পেজ উল্টে 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 তোমার অসুবিধা হবে। ypz zpx তো আচ্ছা একবার লিখে ফেলি কোনোভাবে দেখে দেখে। দেখো আমি কোন 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 রিলেশনটাকে কাজে লাগাচ্ছি প্রথমে বলি যে ধরো এবি কমিউটেটর, এবি কমা সি কমিউটেটর এর ফর্মুলা কি, এ বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর বি, এই হচ্ছে ফর্মুলা। অথবা অনেক সময় আবার এরকম লাগতে পারে এ কমা বিসি কমিউটেটর মানে হচ্ছে বি এসি কমিউটেটর প্লাস এবি কমিউটেটর সি, এইটা। এই রিলেশনগুলো আছে আবার কমিউটেশন অ্যালজেব্রা যখন পড়ানো হয়েছিল, এ বি কমা সি সেটাকে এইরকম ভাবে লেখা যায়, বা এ কমা বিসি সেটাকে এইরকম ভাবে লিখতে পারা যায়, ঠিক আছে। তা যদি হয় দেখো তাহলে তুমি এই যে রিলেশনটা আছে ওয়াই পিজেড এটা জেড পিএক্স, তুমি মনে মনে ভাবো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, তাহলে এ ইন্টু বিসি কমিউটেটর, তাহলে ওয়াই পিজেড জেড পিএক্স, পিজেড জেড পিএক্স এই একটা পার্ট হলো, প্লাস ওয়াই জেড পিএক্স ইন্টু পিজেড হলো। তা দেখো এটা কেমন করে লিখবে, ওয়াই পিজেড জেড পিএক্স প্লাস ওয়াই জেড পিএক্স বাইরে হচ্ছে পিজেড, মানে এই ফর্মুলাটা তুমি কাজে লাগিয়েছো, এই যে ফর্মুলাটা আছে এ বি কমা সি, তাহলে এ বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর বি। দেখো এই প্রথমটা এইভাবে লেখা যায়, বুঝতে পারলে কি?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? আচ্ছা, ঠিক একই রকম করে পরেরটাও লেখা যাবে। মানে পরেরটাও ঠিক একই রকম ভাবে আমি সব প্লাস প্লাস দিয়ে টার্মগুলোকে লিখছি। প্লাস একটা টার্ম ওরকম থাকবে, প্লাস একটা টার্ম থাকবে। মানে সেকেন্ডটার জন্য মানে এটা হচ্ছে প্রথমটা থেকে এলো এইটা, প্রথমটা থেকে এইটা এলো। ঠিক একই রকম ভাবে এইখান থেকে ওরকম দুটো আসবে, এইখান থেকে এরকম দুটো আসবে, 1 2 1 2 দুটো এলো। ঠিক একই রকম ভাবে লাস্টের থেকে আরো দুটো আসবে, তাহলে লাস্টেরটা আমি আবার লিখে নিচ্ছি। লাস্টেরটা হচ্ছে প্লাস জেড পিওয়াই এক্স পিজেড, পিওয়াই এক্স পিজেড প্লাস জেড এক্স পিজেড পিওয়াই, জেড এক্স পিজেড পিওয়াই। মানে আমি কি করলাম, এখানে চারটে টার্ম, চারটে কমিউটেশন ছিল, তাহলে এইখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে 8টা টার্ম হতো। আমি প্রথমটা লাস্টেরটা লিখলাম, বাকি দুটো এইরকম ভাবে লিখে ফেলা যাবে, এটা তুমি বুঝতে পারছো। ওখানে আর মাঝের দুটো আমি জাস্ট এইরকম ভাবে 1টা 2টো 3টে 4টে টার্ম এভাবে তুমি লিখে দিয়েছি। তাহলে প্রথম দুটোকে ভেঙে দেখিয়েছি, শেষের দুটোকে ভেঙে দেখিয়েছি। তাহলে মাঝের গুলো তুমি যদি চাও তাহলে তুমি দেখতে কিভাবে ভেঙে কি হবে তুমি সেটা দেখতে পারো। এটা আচ্ছা, এবারে আবার দেখো এই ওয়াই একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবারে এই রিলেশনটাকে কাজে লাগাচ্ছি, এ কমা বিসি কমিউটেটর। তাহলে কি হবে, তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ দেখো, এই যে এটা হচ্ছে পিজেড জেড পিএক্স। এটা যদি হয় তাহলে জেডটা রয়ে গেল, জেডটা পিজেড পিএক্স হলো, প্লাস পিজেড জেড পিএক্স হলো এটা। আমি এই রিলেশনটাকে কাজে লাগাচ্ছি, এ কমা বিসি মানে বি ইন্টু এসি কমিউটেটর প্লাস হচ্ছে এবি কমিউটেটর সি। এটাকে কাজে লাগালে তাহলে পিজেড জেড পিএক্স মানে হচ্ছে তোমার প্রথমে ওয়াইটা বাইরে যেমন আছে আছে, তাহলে জেড পিজেড পিএক্স কমিউটেটর প্লাস হচ্ছে তোমার পিজেড জেড কমিউটেটর ইন্টু পিএক্স। এটা আগে ঠিক একই রকম ভাবে এইটাকে তুমি ভাঙতে পারবে, দুটো টার্ম হবে। সিমিলারলি এখানেও ঠিক একই রকম করে তোমার টার্মগুলো আসবে। হ্যাঁ, মানে এখান থেকে দুটো টার্ম, এখান থেকে দুটো টার্ম, এখান থেকে দুটো টার্ম, এখান থেকে দুটো টার্ম সব আসবে। করে আমি আর এইগুলা লিখছি না, মানে ধরো এইভাবে বলছি, মানে একটা টার্ম, এটা তো প্লাস ছিল তো, একটা টার্ম, দুটো টার্ম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা আমি লিখে ফেললাম। ব্যাপারটা কিরকম করে দেখো, তাহলে একটা থেকে যদি দুটো আসে তাহলে তোমার এইখান থেকে দুটো, দুটো চারটে, দুটো ছটা, দুটো 8টা, এইখান থেকে আরো দুটো 10টা আসবে। তাহলে কি করলাম আমি, আগেরটা কটা টার্ম ছিল, 1 2 3 4, এখানে 4টে, 8টা টার্ম ছিল, এবার 16টা টার্ম হবে। দুটো হলো, দুটো হলো 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর লাস্টের দুটো আমি আর না লিখে লাস্টের দুটো আমি ভেঙে লিখছি। লাস্টের দুটো টার্ম কি হবে, এই যে মানে এইটাকে ভাঙছি, জাস্ট এইটাকে ভাঙলে কি হবে, দেখো এইটাকে ভাঙলে যেটা দাঁড়াচ্ছে তোমার ওই এই ফর্মুলা কাজে লাগালে তোমার এক্স জেড পিজেড প্লাস জেড এক্স পিজেড বাইরে পড়ে থাকছে তোমার পিওয়াই। এটা তাহলে দেখো আমি ব্যাপারটা কিরকম করছি, এই যে মানে একটা কমিউটেটর থেকে দুটো কমিউটেটর হলো, দুটো থেকে চারটে হলো, চারটে থেকে 8টা হলো, 8টা থেকে 16টা টোটাল টার্ম থাকবে। এবারে আমি প্রথমটা আর লাস্টেরটা লিখছি, মাঝের গুলো সিমিলারলি লিখতে পারা যায়, এইভাবে তোমার বলে দিচ্ছি। আচ্ছা, কেন বলে দিচ্ছে একটু খেয়াল করে দেখো, যে
এই যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস গুলো আছে এইগুলো তুমি সবসময় ব্যবহার করতে পারো। হ্যাঁ, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস এটা কি বলে না, এক্স পি এক্স কমিউটেটর এক্স পি এক্স কমিউটেটর ওয়াই পি ওয়াই কমিউটেটর জেড পি জেড কমিউটেটর সেইগুলো হয় হচ্ছে তোমার আইএইচ ক্রস। এক্সপিএস ওয়াইপিআই জেড পিজেড এগুলো হচ্ছে আইএইচ ক্রস। কিন্তু বাকিগুলো ধরো তুমি এক্স এর সঙ্গে এক্স বলছো, বা তুমি এক্স এর সঙ্গে ওয়াই বলছো ইত্যাদি ইত্যাদি, বা তুমি ধরো এক্স এর সঙ্গে পিওয়াই বলছো, এক্স এর সঙ্গে পিজেড বলছো এইগুলো, বা তুমি ধরো পিএক্স এর সঙ্গে পিএক্স বলছো, পিএক্স এর সঙ্গে পিওয়াই বলছো, এইগুলো সব কিন্তু তোমার জিরো দিয়ে দেয়। তার মানে সেই সমস্ত কমিউটেশন রিলেশনগুলি অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে যখন এক্স এর সঙ্গে পিএক্স থাকবে, ওয়াই এর সঙ্গে পিওয়াই থাকবে, জেড এর সঙ্গে পিজেড থাকবে। বাকি যা কিছু কম্বিনেশন এক্স 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 ওয়াই এক্স জেড, ওয়াই এক্স ওয়াই 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 জেড, জেড এক্স জেড ওয়াই জেড জেড, এক্স পিওয়াই এক্স পিজেড, ওয়াই পিএক্স ওয়াই পিজেড, জেড পিএক্স জেড পিওয়াই, এগুলো সব জিরো। শুধুমাত্র এক্স পিএক্স থাকলে এক্সিস্ট করে, ওয়াই পিওয়াই থাকলে এক্সিস্ট করে, জেড পিজেড থাকলে এক্সিস্ট করে। এবং সেইখানে দেখো তুমি এই টার্মে তুমি পিজেড জেড পাবে, আর এই টার্মে হচ্ছে জেড পিজেড পাবে, আর কোনো টার্ম পাবে না যেখানে হচ্ছে তোমার এই রিলেশন গুলো আছে। তার মানে তুমি যাই করো না কেন এই ওয়াইটা ওয়াই অপারেটর মানে ওয়াই হয়ে গেল, আর পিজেড জেড দেখো জেড পিজেড যদি আইএইচ কস হয় তাহলে পিজেড জেড হচ্ছে মাইনাস আইএইচ কস হবে, আর তার সঙ্গে হচ্ছে তোমার এই আচ্ছা এটা ওয়াই রইল, আর তার সঙ্গে এইটা থেকে যাচ্ছে কত পি এক্স এটা, আর বাকি সব দেখবে তোমার জিরো হয়ে যাবে। জিরো 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 মানে মানে একটা টার্ম হলো তো, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা 13টা 14টা জিরো হলো, 1 2 3 4 5 6 7, আর 14টা জিরো হয়ে গেল। তারপরের টার্মটা আচ্ছা এটা প্রথম টার্মটা জিরো ছিল এইটা, তাহলে এইদিকে একটা জিরো তোমার কমিয়ে দিতে হবে। প্রথম টার্মটা জিরো ছিল, আর তারপরে দেখো এই টার্মটা হবে হচ্ছে কত না এক্স জেড পিজেড হচ্ছে আইএইচ কস, তার সঙ্গে পিওয়াই গুণ হয়ে গেল এইটা, আবার তারপরের টার্মটা আবার জিরো। তাহলে এই দুটো টার্ম বাদ দিয়ে বাকি সব তোমার জিরো হয়ে যাবে। এটা শুধু এই দুটো টার্ম থাকবে, বাকি সব তোমার জিরো হয়ে যাবে। তা তোমার কি দাঁড়াচ্ছে এটা দেখো, এটা আইএইচ কস লেখো, পড়ে থাকলো কত ওয়াই পিএক্স মাইনাস এক্স পিওয়াই। ও মানে এটা এটা এক কাজ করি, এটা এটা এক সেকেন্ড, এটাকে তুমি এটাকে এরকম না করে তুমি মানে এ করো, হ্যাঁ আচ্ছা এইখানে দেখো যে আইএইচ কস যদি কমন নিয়ে নাও, আইএইচ কস যদি প্লাস আইএইচ কসটা কমন নয় এখানে, তাহলে এইটা আগে হবে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স, এটা হলো, কারণ প্রথমটা মাইনাস সাইন দিয়েছে পরেরটা প্লাস সাইন দিয়ে আছে। তাহলে আইএইচ কস যদি কমন নিয়ে না তাহলে পড়ে থাকছে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স এইটা। আচ্ছা এবারে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্সটা কি দেখো তো, কোথায় গেল, এই যে এ দেখো এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স, এই যে যেভাবে করবে তুমি মানে 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 এই যে মানে আমি এল এক্স এল ওয়াই এল জেড বলেছি তো, তাহলে এখান থেকে যদি এল এক্স এল জেড এর করসপন্ডিং অপারেটরটা হয় তত কি হবে ওয়াই পি এক্স পিওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এই যে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পি এক্স দিস ইজ নাথিং বাট হচ্ছে এল জেড এইটা। তাহলে কি হলো, আমি শুরু করেছিলাম হচ্ছে এল এক্স এল ওয়াই কমিউটেটর দিয়ে, সেইটা আলটিমেটলি দাঁড়ালো কত আইএইচ কস এল জেড। তার মানে কি হলো দেখো, তাহলে কমিউটেশন রিলেশনসটা কি পেলে তুমি, রিলেশন সেটা হচ্ছে এল এক্স এল ওয়াই, এইটা হলো তোমার আই এইচ কস এল জেড এইটা। সিমিলারলি তুমি নিজেই বলতে পারবে যদি এল এক্স এল ওয়াই না হয়ে
এল ওয়াই এল জেড হতো তাহলে কি পেতে না আই এইচ কস এল এক্স পেতে। আর যদি তোমার এল জেড এল এক্স হতো সেটা কি পেতে না আই এইচ কস এল ওয়াই পেতে। তাহলে এল এক্স এল ওয়াই এল জেড তাদের যে পারস্পরিক যে কমিউটেশন রিলেশনসটা সেটা দেখো এইভাবে হয়ে যাচ্ছে। এল এক্স এল ওয়াই হচ্ছে এল এক্স এল ওয়াই হচ্ছে আই এইচ কস এল জেড, এল ওয়াই এল জেড হচ্ছে আই এইচ কস এল এক্স, আর এল জেড এল এক্স হচ্ছে আই এইচ কস এল ওয়াই। আবার ওই ওই মনে রাখার সুবিধা আছে, সাইক্লিক্যালি পুরো ব্যাপারটা আসছে। এক্স ওয়াই হলে তোমার জেডে গিয়ে থামবে। এল এক্স এল ওয়াই হচ্ছে আই এইচ কস এল জেড, এল ওয়াই এল জেড হচ্ছে আই এইচ কস এল এক্স, আর এল জেড এল এক্সটা হচ্ছে আই এইচ কস এল ওয়াই। ঠিক আছে, বোঝা গেল এই কমিউটেশন রিলেশন গুলো কেমন করে আনলাম আমি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তুমি আমাদের বইয়েও করে দেওয়া আছে, তবে একটু অল্টারনেটিভ রাস্তা দিয়েও তুমি করতে পারতে। অল্টারনেটিভ রাস্তা মানে হচ্ছে যে একটা জাস্ট ফাংশন তুমি ধরে নেবে, যে ফাংশনটা ধরে নিয়ে এবারে এল এক্স এল ওয়াই যেমন করে কমিউটেশন বের করে আর কি, হ্যাঁ, তোমার এল এক্স এল ওয়াই সেটা সেই ওয়েব ফাংশনের উপরে কাজ করবে, কাজ করে কি হচ্ছে টচ্ছে, এটা একটু লেন্দি হবে, কিন্তু সেটাও আরেকটা অল্টারনেটিভ রাস্তা দিয়েও তুমি করতে পারো আর কি। হ্যাঁ, এটা তাহলে আমি জাস্ট এখানে অপারেটর অ্যালজেব্রাটাকে কাজে লাগালাম, কাজে লাগিয়ে যেটা বেশ সহজে হয়ে যাচ্ছে, অনেক টার্ম তোমার জিরো হয়ে যাবে বলে তুমি খুব ইজিলি খুব সহজে জিনিসটাকে করে ফেলতে পারছো। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো নাও আর একটা জিনিস তুমি করার চেষ্টা করো। ধরো এল স্কোয়ার কমিউটেটর এল এক্স, এল স্কোয়ার এল এক্স এই কমিউটেটরটা আমি বের করছি। আচ্ছা, এল স্কোয়ার মানে কত? এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার কমা এল এক্স। তাহলে এটাকে তুমি লিখতে পারছো এল এক্স স্কোয়ার এল এক্স প্লাস এল ওয়াই স্কোয়ার এল এক্স প্লাস এল জেড স্কোয়ার এল এক্স, এটা লিখলে। আচ্ছা, এবারে এল এক্স স্কোয়ার এল এক্স কোন একটা অপারেটরের আরবিট্রারি পাওয়ারের সঙ্গে সে সবসময় কমিউট করে, মানে এ টু দি পাওয়ার এন, আর এ কমিউটেটর সবসময় জিরো হয়, তাহলে পড়ে থাকবে বেসিক্যালি এইটা। আচ্ছা, এল ওয়াই স্কোয়ার এল এক্স, এবারে তুমি এই ফর্মুলাটাকে কাজে লাগাও। ধরো এ বি কমা সি, এটাকে তুমি কি করে লিখতে পারো? এ কমা বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর বি, এভাবে লিখতে পারবে। তাহলে এ বি সি এটা হয়ে গেল এ বিসি কমিউটেটর প্লাস এসি ইন্টু বি কমিউটেটর। তাহলে দেখো, তাহলে এখানে তুমি যদি এই এ এটা এল ওয়াই স্কোয়ার এল এক্স আছে, তুমি এ বি দুটোকেই তুমি এল ওয়াই ভাবো, আর সিটা হয় তুমি এল এক্স ভাবো, তাহলে কি হবে? এটা এল ওয়াই এল এক্স হলো প্লাস এল ওয়াই এল এক্স এল ওয়াই হলো এইটা। তো এই টার্মটাকে ভাঙলে এইটা দাঁড়ালো, আর পরের টার্মটাকে একই রকম ভাবে ভাঙলে কি হবে? এল জেড এল এক্স হলো প্লাস এল জেড এল এক্স এল জেড হলো এইটা। জাস্ট এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তুমি ব্যাপারটাকে করছো, যেহেতু এইটা আমার জানা আছে, এইটাকে কাজে লাগিয়ে তুমি এটাকে করে ফেললে। আচ্ছা, এবারে দেখো এল ওয়াইটা যেমন আছে এখানে থাক। আচ্ছা, এল এক্স এল ওয়াই কমিউটেটরটা হচ্ছে আই এইচ কস এল জেড, তাহলে এল ওয়াই এল এক্স কমিউটেটর কত হবে? মাইনাস আই এইচ কস এল জেড হবে। ঠিক এইখানেও একই রকম ভাবে মাইনাস আই এইচ ক্রস এল জেড এল ওয়াই হলো। এইখানে কি হবে? প্লাস এল জেড, আর এল জেড এল এক্সটা কত না আই এইচ কস এল ওয়াই, আই এইচ কস এল ওয়াই হলো, আর এইখানে তোমার প্লাস আই এইচ ক্রস আর এল জেড এল এক্স মানে আই এইচ কস এল ওয়াই এল জেড হলো। তা কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস এল ওয়াই এল জেড, এখানে প্লাস আই এইচ কস এল ওয়াই এল জেড, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল। এখানে মাইনাস আই এইচ কস এল জেড এল ওয়াই, এখানে প্লাস আই এইচ কস
LZ LY এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে উত্তরটা কত বেরোলো? বেসিক্যালি 0 বেরোলো। তোমার কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে সিমিলারলি তুমি এটা দেখাতে পারো, সিমিলারলি তুমি এটা দেখাতে পারছো যেমন L² LX এটা তোমার 0 হচ্ছে, ঠিক একই রকম করে L² এর সঙ্গে LY এটাও তোমার 0 হবে, L² এর সঙ্গে LZ এটাও কিন্তু তোমার বেসিক্যালি 0 হবে। তাহলে L² LX, L² LY আর L² LZ সেটা হচ্ছে তোমার বেসিক্যালি 0 হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে স্যার বলছি এ বি কমিউটেটরটা দুটোকে একটা কোনটা ধরতে বললেন আগের পেজে? এই যে আগে দেখো, মানে এটা কিছুই না, এটা যদি ধরো আমি তোমায় এখানে বলে দিচ্ছি, ধরো যদি মানে আমি এটা এটা তোমায় বলে দিচ্ছি, ধরো এই হচ্ছে ফর্মুলা, ফর্মুলাটা কি না, এ বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর ইন্টু বি, এই তো এই হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এবারে যদি তুমি জাস্ট এ এ সি করো বা এ এ বি করো, তাহলে কি হবে? এই 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 অনুযায়ী দেখো, এই এ এর জায়গায় এ বসালে, বি এর জায়গায় এ বসালে, সি এর জায়গায় তুমি বেসিক্যালি বি বসালে, তাহলে এটা কি হবে? একই রকম করে এ এ বি কমিউটেটর প্লাস এ বি কমিউটেটর এ হবে, তাই না? আর এই পার্টটা কি দেখো, এই পার্টটা ইজ নাথিং বাট এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বিটাকে তুমি জাস্ট লিখতে পারবে এ এ বি কমিউটেটর প্লাস এ বি কমিউটেটর এ। বুঝে গেল? হ্যাঁ স্যার বুঝতে ঠিক পেরেছি। আছে, হ্যাঁ, মানে আমি এই এই যে এটা মানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ওখানে আমি ব্যবহার করেছি। তা দেখো তুমি কি এটা পেলে, L² LX, L² LY আর L² LZ এটা হচ্ছে তোমার, মানে এরা একে অপরের সাথে কমিউট করে এবং এটা ইকুয়াল টু 0 তুমি দেখতে পেয়ে গেলে। আচ্ছা এখানে একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট একটুখানি বলি, সেটা হচ্ছে এই যে দেখো LX LY LZ একে অপরের সাথে কমিউট করে না, এটা দেখতে পেয়েছো তুমি। এই যে মানে আসলে যেটা ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এইখান থেকে পেলে হচ্ছে এই হচ্ছে ধরো 4 নম্বর। এই যে 1 2 3 আর 4 এরাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাতে ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশনস গুলো। আর এবারে এখানে দেখতে পাচ্ছ L² এর সঙ্গে LX LY LZ সবাই কমিউট করে বটে, কিন্তু তোমার LX LY LZ একে অপরের সাথে কিন্তু কমিউট করে না। আর এবারে একটা থিওরেম ছিল যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেনফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যেহেতু L² এর সঙ্গে LX কমিউট করছে, সেখানে L² এবং LX তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, বা L² এর সঙ্গে LY এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, বা L² এর সঙ্গে LZ এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। কিন্তু সাইমালটেনিয়াস আইগেন ফাংশন মানে যেটা L² এর আইগেন ফাংশন সেটা LX এর আইগেন ফাংশন, কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে L² এর আইগেন ফাংশন LX এর আইগেন ফাংশন হলো বটে, সেইটা কিন্তু আর LY বা LZ এর আইগেন ফাংশন হতে পারবে না, কারণ LX LY LZ একে অপরের সাথে কমিউট করে না। তাহলে যে কমিউট করা না করা এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দাঁড়াচ্ছে যে যে এই তিনটে কম্পোনেন্ট LX LY LZ তার মধ্যে যে কোনো একটাকে তুমি নাও, তুমি যেটা পাবে যে L² এর আইগেন ফাংশনটা তার আইগেন ফাংশন হবে, কিন্তু যে L² এবং LZ এর আইগেন ফাংশন সেটা আর LX এবং LY এর আইগেন ফাংশন হবে না, কারণ LX LY LZ তারা আবার একে অপরের সাথে কমিউট করে না। তাহলে আমি এখানে যে একটা কথাবার্তা লিখছি যে এই থিওরেমটা দ্য necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunctions is that they must commute. The necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunction is that they must commute. আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে L²
তাহলে commutes with LZ and hence they must have simultaneous eigenfunctions, অর্থাৎ এল স্কোয়ারের আইগেন ফাংশন সেটা LZ এরও আইগেন ফাংশন হবে, কিন্তু কথা হচ্ছে বাট this function cannot be the eigenfunctions of Lx and Ly। এইটা কেন না, যেহেতু তোমার এই LZ এর সঙ্গে Lx এটা কমিউট করে না, and LZ এর সঙ্গে Ly ও হচ্ছে তোমার কমিউট করে না। দেখো না, যদি LZ এবং Lx কমিউট করতো তাহলে LZ এর আইগেন ফাংশন Lx এর আইগেন ফাংশন হতো, কারণ কমিউট করলে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। বা যদি এমন হতো যে LZ এবং Ly, এক সেকেন্ড ধরো, হ্যাঁ শুভশ্রী চলে গেছে। হ্যাঁ দেখো যেটা বলছিলাম, যে যেটা কথা হচ্ছে যে যদি LZ এবং Ly কমিউট করতো তাহলে LZ এর আইগেন ফাংশন Ly এর আইগেন ফাংশন হতো, যদি কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে না। এই থিওরেম আমার তাই বলে দিচ্ছে। সেই জন্য যেটা কথা যে আমি যদি এখানে এল স্কোয়ার কমিউট উইথ LZ বলে এল স্কোয়ার এবং LZ এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে বলছি, তুমি এল স্কোয়ারের সঙ্গে যে কোনো একটাকে নিতে পারবে, আইদার Lx অথবা Ly অথবা LZ, কিন্তু তিনটাকেই একসাথে নিতে পারবে না। তুমি যদি মনে করো এল স্কোয়ার কমিউট উইথ Lx, সেখানে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, তাহলে সেটা আর Ly LZ এর আইগেন ফাংশন হবে না। বা তুমি যদি মনে করো এল স্কোয়ার এবং Ly এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন তুমি নিলে, সেটা কিন্তু Lx এবং Ly এর আইগেন ফাংশন হবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই জায়গাটা বুঝতে পারলে যে কমিউট করা না করার যে ফিজিক্যাল ইমপ্লিকেশনটা কি, যে তোমার এরকম একটা থিওরেম আছে, দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। অর্থাৎ যদি দুটো অপারেটর কমিউট করে তাহলে কোন একটা পার্টিকুলার ফাংশন দুজনের আইগেন ফাংশন হবে, বা উল্টোটা, যে তুমি মানে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন যেহেতু বলেছি, বা উল্টো দিকে যদি কোন একটা ফাংশন দুটো অপারেটরই আইগেন ফাংশন হয় তাহলে তারা কমিউট করবে। এবারে কথাটা হচ্ছে যে তুমি মজা হচ্ছে যে এল স্কোয়ারের সঙ্গে Lx Ly LZ তারা আলাদা করে কমিউট করে, কিন্তু Lx Ly LZ একে অপরের সাথে কিন্তু কমিউট করছে না। সেই জন্য কোন একটা পার্টিকুলার ফাংশন তুমি অলওয়েজ পেতে পারো যেটা এল স্কোয়ারের সঙ্গে সঙ্গে Lx Ly LZ এর মধ্যে যে কোনো একটার আইগেন ফাংশন, কিন্তু একটার আইগেন ফাংশন যখনই হয়ে গেল বাকি দুটোর আর আইগেন ফাংশন হতে পারবে না। এইটা ঠিক আছে, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা তুমি মাথায় রাখবে। আর এবারে যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে তাহলে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে না তার আইগেন স্টেটে এক্স্যাক্টলি মাপা যায়, অর্থাৎ তাদের কোনো আনসার্টেনিটি থাকে না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার যে যে মানে কথা হচ্ছে যে মানে এল স্কোয়ার অ্যান্ড LZ, মানে আমি তিনটের মধ্যে একটাকে জাস্ট নিচ্ছি। হ্যাঁ, মানে এটা Lx হতে পারতো বা Ly হতে পারতো অথবা LZ হতে পারতো, কিন্তু LZ নেওয়ার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা আমি পরে বলবো তোমাকে, যে Lx Ly LZ মানে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তাদের সেম স্ট্যাটাস, কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যেটা দেখতে পাবে যে Lx Ly এর তুলনায় LZ এর করসপন্ডিং ফর্মটা অনেক সহজ দেখতে, কারণ LZ এর একটা স্পেশাল স্ট্যাটাস থাকে, সেখানে এল স্কোয়ারের সঙ্গে লোকে LZ নিয়েই মাথা ঘামায়, Lx বাই Ly নিয়ে মাথা ঘামায় না। তাহলে এল স্কোয়ার এন্ড LZ এই দুটো ক্যান বি ডিটারমাইন্ড simultaneously with arbitrary precision, but Lx and Ly cannot be determined simultaneously with L square and LZ with arbitrary precision।
মানে তুমি কোন একটা পার্টিকুলার সিস্টেম হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার অরবিটাল তুমি নিয়েছো, তার এল স্কয়ার এবং এল জেড এই দুটোকে তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে, কিন্তু তখন আর এল এক্স আর এল ওয়াইটাকে পারবে না। মানে এবারে আমি যেটা বারবার বলছি যে এল স্কয়ারের সঙ্গে এল জেডই ভাবতে হবে সেরকম না, এল স্কয়ারের সঙ্গে যে কোনো একটা এল এক্স অর এল ওয়াই অথবা এল জেড, তাদেরকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রেসিশন মাপা যাবে। কিন্তু এল স্কয়ারের সঙ্গে যদি এল জেড মেপে ফেলো তাহলে এল এক্স আর এল ওয়াই কে পাবে না, বা এল স্কয়ারের সঙ্গে যদি এল এক্স মেপে ফেলো তাহলে এল ওয়াই এবং এল জেড কে তুমি একসাথে মাপতে পারবে না, বা ভাইস ভার্সা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মাথায় রাখবে যে কমিউট করা না করা তার সঙ্গে কিন্তু সম্পর্কটা এই যে যেহেতু এল স্কয়ারের সঙ্গে তারা তিনজনই কমিউট করে, সেই কারণে তুমি এল স্কয়ার এল এক্স তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকতে পারে, এল স্কয়ার এল ওয়াই তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকতে পারে, এল স্কয়ার এল জি তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকতে পারে। কিন্তু তোমার যখন এল এক্স এল ওয়াই এল জেড একে অপরের সাথে কমিউট করছে না বলে তুমি সবসময় মাথায় রাখবে যে যদি এল স্কয়ারের সঙ্গে এল এক্স তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থেকে যায়, সেইটা কিন্তু আর এল ওয়াই আর এল জেড এর আইগেন ফাংশন হবে না। বা এল স্কয়ার এবং এল জেড এর যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশন তুমি পেয়ে যাও, সেটা কিন্তু এল এক্স এবং এল ওয়াই এর আর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হবে না, এটাকে মাথায় রাখবে। এবং কোন একটা পার্টিকুলার স্টেটে এল স্কয়ারের সঙ্গে এল এক্স এল ওয়াই এল জেড এর মধ্যে যে কোনো একটাকে তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন, কিন্তু তিনটাকেই সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারবে না। এবং সেইখান থেকে পরবর্তীকালে দেখবে সকল লার্মার প্রিসিশন বলে একটা ব্যাপার আছে, সেই লার্মার প্রিসিশনটা তোমার আসে। তাকে এই যে কথাগুলো বললাম এগুলো পরিষ্কার হয়েছে তো? Yes, sir. ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে তুমি চাইলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারো। আসলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লেখাটাই অ্যাকচুয়ালি উচিত, কারণ এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাটা যেখানে তুমি মূলত কাজে লাগাও সেটা হচ্ছে রিজিড রোটার প্রবলেম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে, সেখানে প্রবলেমগুলোকে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সলভ না করে অ্যাকচুয়ালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করা হয়। সেখানে আমি জাস্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম এইটা একটুখানি বলে নিই। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন spherical polar coordinate system. Spherical polar coordinate system. Angular momentum in spherical polar coordinate system. দেখো আসলে এটা আমরা আগে যখন অঙ্ক শিখিয়েছিলাম এই ধরনের প্রবলেমটা আমি অনেক বলেছিলাম। যারা ওই সেমিস্টার 2 তে আমার অঙ্কের ক্লাসগুলো খুব যত্ন করে করেছো তারা এই টাইপের প্রবলেম গুলোর সাথে অলরেডি অভ্যস্ত। এইখানে আমি আর ওই ডিটেলসটা করাবো না, মানে এটা আমি আশা করি যে তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো আর কি। ধরো কোন একটা পার্টিকুলার পয়েন্ট তুমি কনসিডার করলে, এই ধরো একটা পার্টিকুলার এই একটা পয়েন্ট, এই পি পয়েন্ট, তার কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড, আর এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেটটা ধরে নাও আর থিটা ফাই। আসলে এইটা যখন তুমি আর থিটা ফাই এর টার্মসে বলো, এই ছবিতে কোনটা আর কোনটা থিটা কোনটা ফাই একটুখানি বুঝে নিই। দেখো এই যে ভেক্টরটা, দেখো রেডিয়াল ভেক্টর, সেটা হচ্ছে আর, এটা হচ্ছে তোমার আর, রেডিয়াল ভেক্টর আর। আর এই রেডিয়াল ভেক্টরটা জেড অ্যাক্সিসের সঙ্গে, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে রেডিয়াল ভেক্টর জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা হচ্ছে তোমার থিটা। আর এবারে এই যে রেডিয়াল ভেক্টর তার প্রজেকশন নিচ্ছে অন দ্য এক্স ওয়াই প্লেন, সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফাই, তাহলে আর থিটা ফাই। আর এইটা হচ্ছে তোমার এক্স, এইটা হচ্ছে তোমার ওয়াই, আর এইটা হচ্ছে তোমার জেড। তাহলে এখানে পরিষ্কার এক্স ওয়াই এবং জেড সেটা আর থিটা ফাই এর উপরে কেমন করে ডিপেন্ড করে তুমি পেয়ে যেতে যাবে। এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই,
ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, ফাইটা হচ্ছে তোমার আর কস থিটা। মানে বেসিক্যালি এইটা যদি আর হয় তাহলে তার যে কস থিটা প্রজেকশন যেটা সেটা হচ্ছে জেড হয়ে গেল, আর কস থিটা হয়ে গেল। এবার এর যদি এক্স ওয়াই প্লেনে যদি তুমি দেখো তাহলে এই যে লেন্থটা, এই লেন্থটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার আর সাইন থিটা, তার কস ফাই প্রজেকশন যেটা সেটাই হচ্ছে তোমার এক্স, সেটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, আর তার যদি সাইন থিটা প্রজেকশন যেটা নেবে আর সাইন থিটা সাইন ফাই। এইটা তাহলে এক্স ওয়াই জেড তাদের পারস্পরিক সম্পর্কটা পেয়ে গেলে। আর এখানে এক্স এর লিমিটটা যদিও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওয়াইটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, জেডটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু আরটা হবে হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, থিটাটা হবে হচ্ছে তোমার 0 থেকে 2 পাই, আর ফাইটা কিন্তু হবে তোমার 0 থেকে, সরি ওইটা হচ্ছে পাই, 0 থেকে পাই আর 0 থেকে 2 পাই, 0 থেকে পাই, এটা হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে এই এক্স ওয়াই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি গেলে তবেই হচ্ছে পুরো ইউনিভার্সটা কভার্ড হবে। কিন্তু আর থিটা ফাই, আরটা 0 থেকে ইনফিনিটি, থিটাটা 0 থেকে পাই, আর ফাইটা 0 থেকে 2 পাই হলেই হচ্ছে তোমার টোটাল ইউনিভার্সটা কভার হয়ে যায়। এইটা আচ্ছা, এবং এইখান থেকে তুমি যেটা দেখাতে পারো সেটা হচ্ছে যে আর স্কোয়ারটা সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে, এটা তুমি ইজিলি দেখাতে পারো। এটা বা এখানে যেমন আর থিটা ফাই জানলে তুমি এক্স ওয়াই জেড পেয়ে গেছো, এখান থেকে তুমি আবার ওই এক্স আর থিটা ফাইকেও তুমি আবার সরি মানে মানে কথা হচ্ছে এখানে এক্স ওয়াই জেডটাকে আর থিটা ফাই এর ফর্মে রেখেছি, তাহলে আবার আর থিটা ফাইকেও কিন্তু এক্স ওয়াই জেড এর ফর্মে তোমার এক্সপ্রেস করতে পারা যায়। যেমন ধরো তুমি কিন্তু থিটা বলো, থিটা বের করার জন্য তুমি কি করবে, ওয়াই বাই এক্স করে দাও, তাহলে ট্যান থিটা হয়ে গেল, আর থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি এটা বলো তাহলে এটা এটা স্কোয়ার রুট করলেই হচ্ছে, মানে আর স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় তাহলে আরটা হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা তুমি ব্যবহার করতে পারবে। আচ্ছা ফাইটা, সরি এটা 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 আগেরটাই ফাই হলো, আগেরটা হচ্ছে এটা ব্যাপার যে আগেরটা সাইন থিটা কেটে গেছে, তাহলে যদি তুমি ওটা ভাগ করো ওয়াই বাই এক্স করো তাহলে সেটা হয়ে যাচ্ছে ট্যান ফাই হচ্ছে, তাহলে ফাইটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার থিটাটা অনেক রকম করে বের করা যায়, থিটাটা হচ্ছে এই জেড এর এক্সপ্রেশন থেকে বের করে নাও, তাহলে সবচেয়ে সহজ দেখতে হবে। তাহলে থিটাটা হচ্ছে তোমার কস ইনভার্স জেড বাই আর, এবারে এই আরটা তুমি রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার বসিয়ে দিতে পারো। তার মানে আর থিটা ফাই জানলে এক্স ওয়াই জেড, আর এক্স ওয়াই জেড জানলে আর থিটা ফাই, এই সম্পর্কগুলো তুমি করে ফেলতে পারছো। আচ্ছা আর যেটা লাগে তোমার ভলিউম এলিমেন্টটা, মানে ভলিউম এলিমেন্টটা খুব ইম্পর্টেন্ট এখানে। ভলিউম এলিমেন্টটা যখন তুমি করবে, ধরো এই ডিএক্স ডিওয়াই ডিজেড এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট, এটাকে লিখতে হয় একটা জ্যাকোবিয়ান ইন্টু ডিআর ডি থিটা ডি ফাই, এরকম ভাবে লিখতে হয়, যে জ্যাকোবিয়ানটা হচ্ছে কি মানে মানে আসলে এটা 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 এটাকে একটা এই যে এটা একটা ডিটারমিনেন্ট, এটাকে বলা হয় জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট বা জ্যাকোবিয়ান জাস্ট বলা হচ্ছে। এটা এটা হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এইটা ও সরি আমি একটু ভুল বললাম, এটা মানে তুমি এতে করবে তো, এটা ভুল হলো। এটা হ্যাঁ, ডেল ডেল আর ডেল ডেল থিটা ডেল ডেল ফাই ডেল ডেল আর ডেল ডেল থিটা ডেল ফাই ডেল ডেল আর ডেল ডেল থিটা ডেল ডেল ফাই। এইটা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এক্স এক্স এক্স, এটা ওয়াই ওয়াই ওয়াই, এটা হচ্ছে তোমার জেড জেড জেড। এটা একটা জ্যাকোবিয়ান তাকে জে দিয়ে এক্সপ্রেস করা হয়। তার মানে কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে যেখানে ভলিউম এলিমেন্টের ডিএক্স ডিওয়াই ডিজেড, সেটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গেলে এই জ্যাকোবিয়ানের ভ্যালুটা তোমাকে বের করতে হবে, তারপর তোমাকে ডিআর ডি থিটা ডিফাই করতে হবে। আচ্ছা এবারে এইখান থেকে দেখো তোমার এক্স ওয়াই জেডটা কেমন করে আর থিটা ফাই এর উপর ডিপেন্ডেন্ট তুমি পেয়ে গেছো।
তা তুমি সেটাকে বসিয়ে দেবে। হ্যাঁ, তা বসিয়ে দিয়ে তোমাকে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, আর একটুখানি করেও দিচ্ছি, না হলে একটুখানি করে দিচ্ছি, করে তারপর এক্সপানশনটা আমি হোমওয়ার্ক হিসেবে দেবো। এইখানে dr dθ dφ থাকবে। তাহলে দেখো এক্সটা যেহেতু আর সাইন থিটা কস ফাই, তাহলে সেখানে ডেল ডেল আর করলে কত হবে? সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই, এটা হবে কত? সাইন থিটা সাইন ফাই, এটা কত হবে? না কস থিটা। হুম, আমি তো ভুল করছি সব, দাঁড়া এক সেকেন্ড, এটা তো ভুল করলাম। এইটা তো এইখানে, এখানে ডেল ওয়াই ডেল আরটা এখানে সাইন থিটা সাইন ফাই, এটা হচ্ছে কস থিটা। আচ্ছা, এবারে ডেল এক্স ডেল থিটা যদি করো তুমি, ডেল এক্স ডেল থিটা হচ্ছে আর কস থিটা কস ফাই, আর কস থিটা কস ফাই, এটা হলো এবারে ডেল ওয়াই ডেল থিটা যদি করো এখান থেকে, হ্যাঁ, আর কস থিটা সাইন ফাই, সাইন ফাই, আর এইখানে যদি তুমি ডেল থিটা করো তাহলে হচ্ছে মাইনাস আর সাইন থিটা, সাইন থিটা। আর ডেল এক্স ডেল ফাই যদি করো এখান থেকে, সেটা হয়ে যাচ্ছে মাইনাস আর সাইন থিটা সাইন ফাই, মাইনাস আর সাইন থিটা সাইন ফাই। ডেল ওয়াই ডেল ফাই যদি করো এখান থেকে, তাহলে আর সাইন থিটা কস ফাই, আর ডেল ডেল ফাই করে এটা হচ্ছে 0। এটাকে এক্সপান্ড করবে, এক্সপান্ড করে তুমি যেটা পাবে আলটিমেটলি আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই পাবে। তো এটাকে তুমি করো, মানে কার্টিজিয়ান থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি ভলিউম এলিমেন্টটাকে বের করো, যেটা কার্টিজিয়ানে ছিল ডিএক্স ডিওয়াই ডিজেড, সেটা পোলারে হয়ে যাবে আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। ঠিক আছে, এই যে ব্যাপারটা। আচ্ছা, আমি তাহলে কার্টিজিয়ান থেকে মানে পোলারে ট্রান্সফরমেশন করার জন্য কি সব করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আর একটা জিনিস শুধু একটুখানি বলে নিই, যে চেন রুল যেটা আছে, চেন রুল হচ্ছে, ধরো একটা ফাংশন তুমি কনসিডার করো, ফাংশন এফ, এটা ডেল ডেল এক্স যদি থাকে সেটা তুমি লিখতে পারো ডেল ডেল আর বা ডেল এফ বাই ডেল আর একটু ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল ফাই ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স। ডেল এফ ডেল এক্সটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারছো। এবার দুদিক থেকে এফ সরিয়ে দিলে কি দাঁড়াচ্ছে? ডেল ডেল এক্সটা হয়ে গেল ডেল আর ডেল এক্স ইন্টু ডেল ডেল আর প্লাস ডেল থিটা ডেল এক্স ইন্টু ডেল ডেল থিটা প্লাস ডেল ফাই ডেল এক্স ইন্টু ডেল ডেল ফাই। এখানে তোমার যেটা কনস্ট্যান্ট থাকবে অটোমেটিক্যালি কনস্ট্যান্ট থাকবে। ধরো আমি বলছি ডেল আর ডেল এক্স যখন করছে তাহলে ওয়াই জেড কনস্ট্যান্ট, বা এখানে যখন ডেল এফ ডেল আর পার্সিয়াল ডেরিভেটিভ করছে তখন থিটা ফাই কনস্ট্যান্ট। তাহলে যেটা যেভাবে কনস্ট্যান্ট থাকার কথা সেগুলো তো কনস্ট্যান্ট অ্যাজ ইউজুয়াল তোমার থাকবে। তাহলে তোমার ফর্মুলাটা হচ্ছে এইভাবে তোমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তোমার ডেল ডেল এক্সটাকে এরকম ভাবে লিখবে। সিমিলারলি ডেল ডেল ওয়াই তুমি লিখতে পারবে, ডেল ডেল জেড তুমি লিখতে পারবে। তাহলে তুমি যদি ধরো ডেল ডেল ওয়াই লেখো, এখানে সম্পর্ক মানে এর সঙ্গে রিলেশন টেনে ডেল আর ডেল ওয়াই ইন্টু ডেল ডেল আর প্লাস ডেল থিটা ডেল ওয়াই ইন্টু ডেল ডেল থিটা প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু ডেল ডেল ফাই। বা ডেল ডেল জেড যখন তুমি করবে তখন ডেল আর ডেল জেড ইন্টু ডেল ডেল আর প্লাস ডেল থিটা ডেল জেড ইন্টু ডেল ডেল থিটা প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু ডেল ডেল ফাই। তাহলে আমি এই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড তোমার শিখিয়ে দিলাম। এবারে দেখো তোমার যেটা করতে হবে যে ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল আর ডেল জেড, বা ডেল থিটা ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল থিটা ডেল জেড, ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড, এইগুলো এই যে আর থিটা ফাই এর যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো থেকে তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট তোমাকে হিন্টসটাকে দিচ্ছি যে ভলিউম এলিমেন্টটা কেমন করে ক্যালকুলেট করতে হয় তোমায় বললাম আমি। তারপরে তুমি যেটা করছো
হ্যাঁ, এটা মানে যদি বলছি কিভাবে করতে হবে, যদি তুমি ভুলেও যাও দাদা, তুমি এইটুকু মনে রেখো অন্তত। মানে এটা পরীক্ষায় তোমাকে কখনো করতে দেবে না যেটা কি করে এলো। তুমি এইটুকু মনে রেখো যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ভলিউম এলিমেন্টের আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই হয়। আচ্ছা, এবারে এই চেন রুলটা তোমায় আমি বলে দিলাম। তা চেন রুলটা হচ্ছে যে যে ডেরিভেটিভ গুলো তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড থাকে, তাহলে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড কে তুমি কেমন করে লিখবে, লেখার রাস্তাটা আমি শিখিয়ে দিলাম। এবারে তোমাকে বাকিটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তুমি এখানে দেখো এই 8টা মানে এই যে ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল আর ডেল জেড বা ডেল থিটা ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল থিটা ডেল জেড বা ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড, এগুলো তোমার বের করতে হবে। বের করার জন্য আর থিটা ফাই তার সঙ্গে এক্স ওয়াই জেড কেমন করে ডিপেন্ড করে সেগুলো তোমার কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। আচ্ছা, হোমওয়ার্ক করে তুমি যেটা দেখাবে ফাইনালি, যেটা ফাইনাল আমি রেজাল্টটাকে বলছি, ফাইনাল রেজাল্ট এখান থেকে তুমি যেটা পাবে যে ডেল ডেল এক্সটাকে যদি তুমি ডেল ডেল আর ডেল ডেল থিটা ডেল ফাই এর ফর্মে লেখো, এটা বেরোবে সাইন থিটা কস ফাই ডেল ডেল আর প্লাস প্লাস কস থিটা কস ফাই বাই আর ডেল ডেল থিটা মাইনাস সাইন ফাই আর সাইন থিটা ডেল ডেল ফাই। এটা হবে তোমার ডেল ডেল এক্সটা, ডেল ডেল ওয়াইটা হবে হচ্ছে সাইন থিটা সাইন ফাই ডেল ডেল আর প্লাস কস থিটা সাইন ফাই বাই আর ডেল ডেল থিটা প্লাস কস ফাই বাই আর সাইন থিটা ডেল ডেল ফাই হলো। আর ফাইনালি ডেল ডেল জেডটা হয়ে যাচ্ছে তোমার কস কস থিটা ডেল ডেল আর মাইনাস মাইনাস সাইন থিটা বাই আর ইন্টু ডেল ডেল থিটা। এটা তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড দেখো ডেল ডেল আর ডেল ডেল থিটা এবং ডেল ডেল ফাই এর ফর্মে তোমার এটা বেরোবে। তাহলে আমি জাস্ট তোমার এই ফর্মুলাটা কেমন করে করতে হয় তোমাকে এখানে বলে দিয়েছি, সেইখান থেকে তুমি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড তুমি বের করে ফেলবে। আচ্ছা, ওয়ান্স তুমি এটা বের করে ফেললে, তুমি খেয়াল করে দেখো যে এল এক্স এল ওয়াই এল জেডটাকে এখন কিন্তু তুমি আর থিটা ফাই এর ফর্মে লিখে ফেলতে পারবে। এই যে এল এক্স এল ওয়াই এল জেড তুমি যে অপারেটরগুলো লিখেছিলে, খেয়াল করো এখানে যে এল এক্স এল ওয়াই এল জেড এই যে অপারেটরগুলো এইরকম দেখতে, তো এই যেমন এল জেডটা মাইনাস আই স্কয়ার এক্স ডেল ডেল ওয়াই ওয়াই ডেল ডেল জেড দেখ, এক্স ওয়াইটাকে আর থিটা ফাই এর ফর্মে লিখতে তুমি পারো, ডেল ডেল ওয়াই ডেল ডেল এক্স কেও তুমি আর থিটা ফাই এর ফর্মে লিখতে পারো। যদি লেখো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম যে ফাইনালি তুমি দেখাও যে সো দ্যাট এই যে এল এক্সটা যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি লেখো, সো দ্যাট ইন spherical polar coordinate system angular momentum operators can be expressed as, হ্যাঁ, angular momentum operator গুলো তুমি কেমন করে এক্সপ্রেস করবে। Lx টা হবে তোমার মাইনাস IH ক্রস সাইন ফাই ডেল ডেল থিটা প্লাস কট থিটা কস ফাই ডেল ডেল ফাই। এটা হচ্ছে তোমার Lx টা। Ly টা দেখতে হয় কেমন, মাইনাস IH ক্রস
cos phi del del theta minus cot theta sin phi del del phi, আর এর জেডটা তুমি লিখতে পারবে হচ্ছে মাইনাস আই এইচ স্কয়ার ডেল ডেল ফাই। এটা ঠিক আছে, এটা আমি কাজ হিসেবে তোমায় দিলাম, এটা তুমি করবে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে ঠিক আছে, মানে করতে ইচ্ছা হলে তুমি করলে, কিন্তু এই করাটা তোমার পরীক্ষায় আসবে না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখো যে এই যে এল জেড এর যে এক্সপ্রেশনটা বেরিয়েছে, এই এল জেড এর এক্সপ্রেশনটা দেখো এল এক্স এবং এল ওয়াই এর এক্সপ্রেশনের তুলনায় অনেক অনেক সহজ দেখতে। মানে যেমন লিনিয়ার মোমেন্টাম অপারেটরটা মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স হয়, ঠিক একই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে জেড কম্পোনেন্টটা সেটা হচ্ছে দেখো মাইনাস আই স্কয়ার ডেল ডেল ফাই। তাহলে এবার বোঝার চেষ্টা করো যে তোমাকে যদি বলা হয় যে এল এক্স এল ওয়াই এবং এল জেড এর একই স্ট্যাটাস, কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু এল এক্স এল ওয়াই এল জেড এই তিনটে কিন্তু একই রকমের দেখতে ছিল, মানে তার ফর্মটা হচ্ছে এক্স্যাক্টলি একই রকমের দেখতে ছিল। কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখো যে এল এক্স এল ওয়াই তার এক্সপ্রেশনের তুলনায় এল জেড এর এক্সপ্রেশনটা ভীষণ সিম্পল দেখতে। এবার সত্যিই যদি একটা ওয়েভ ফাংশনের উপরে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলোকে কাজ করাতে হয়, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে এল জেড কাজ করাটা অনেক সহজ। মানে এল এক্স এল ওয়াই এল জেড তাদের স্ট্যাটাস যদি এক্স্যাক্টলি একই হয়, তাহলে আমি যদিও কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের তিনটে যদি ডিরেকশন নিয়ে কথাবার্তা বলা হয়, সেখানে ওয়ান ডাইমেনশন আমি এক্সটাকেই মূলত মাথা কামাই। কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখো এল এক্স এল ওয়াই এর তুলনায় এল জেড এর ফর্মটা এতটাই সহজ দেখতে, সেই জন্য এল জেড এখানে একটা স্পেশাল স্ট্যাটাস পেয়ে যাচ্ছে। ওখানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কাজকর্ম করবে, তখন কিন্তু এল জেডটাকে তুমি একটা ইম্পর্টেন্ট, মানে এল এক্স এল ওয়াই এর তুলনায় এল জেড কে ব্যবহার করার অ্যাডভান্টেজ সেটা তুমি দেখতে পাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম LZ has much simpler form than LX or LX or LY. তাহলে in polar coordinate system LX has much simpler form than LX or LY. ঠিক আছে, এইটা তাহলে hence LZ, hence it is convenient, hence it is convenient to tackle with LZ instead of LX or LY. এটা মানে তোমার মনে হতে পারে যে সবসময় যখন তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কথাবার্তা বলো, তখন কেন এলএক্স এলওয়াই থাকতে লোকে এলজেড নিয়ে বেশি মাথা ঘামায়? কিছুই না, যে যখন তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, লিকুইড রোটার প্রবলেম, পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম, এই ধরনের সার্কুলার প্রবলেম নিয়ে কথাবার্তা বলবে, তখন তুমি দেখতে পাচ্ছ যে ওগুলো সব পোলার কোঅর্ডিনেট সিস্টেমের প্রবলেমগুলোকে সলভ করতে হবে, এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এলজেড এগুলো সিম্পল ফর্ম থাকছে, সেখানে আমরা এলজেড দিয়ে বেশি মাথা ঘামাচ্ছি, ওভার হচ্ছে এলএক্স এন্ড এলওয়াই। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে দেখো, এবারে এল স্কোয়ার অপারেটরটা, এটা তো তোমার এল এক্স স্কোয়ার অপারেটর প্লাস এল ওয়াই স্কোয়ার অপারেটর প্লাস এল জেড স্কোয়ার অপারেটর, এইটা তো। এবং এইখানে যদি এল এক্স স্কোয়ার এল ওয়াই স্কোয়ার এবং এল জেড স্কোয়ারটা তুমি এইখান থেকে বসিয়ে দাও, তাহলে এল স্কোয়ার অপারেটরটা সেটা তোমাকে মনে রাখতে হবে, সেটাকে এটা বেরোবে, সেটা হচ্ছে এই যে মাইনাস এইচ কস স্কোয়ার 1 / sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা, এটা প্লাস 1 / sin স্কোয়ার থিটা ডেল 2 / ডেল ফাই স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে এল স্কোয়ার অপারেটর। তাহলে এল এক্স এল ওয়াই এল জেড এবং এল স্কোয়ার অপারেটর, এই চারটে মেজর যে অপারেটর, সেটাকে আমি তোমাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখে দিলাম। তাহলে দেখো, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলো কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লিখে সেইখান থেকে বিভিন্ন অপারেটর অ্যালজেব্রা আমি করে ফেলেছি। এবারে তোমার এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলো তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি এক্সপ্রেস করতে পারবে। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা তোমায় কেমন করে করতে হবে সেটা আমি বলে দিয়েছি।
কিন্তু এই ডেরিভেশন গুলো একটু লম্বা চওড়া বলে আমি ডেরিভেশন গুলোকে করছি না, এবং আগে কোথাও না কোথাও দেখবে আমরা এগুলো করেছিলাম, মানে অঙ্ক পড়ানোর সময় যেখানে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। কিন্তু তোমাকে আমি এখন হোমওয়ার্ক দিচ্ছি, তুমি নিজে করতে পারবে যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড কেমন করে লিখতে হয়। তোমাকে এই যে ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল আর ডেল জেড, বা ডেল থিটা ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল থিটা ডেল জেড, বা ডেল জেড ডেল এক্স ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড, এই ভ্যালুগুলোকে তোমাকে জাস্ট এক্স ওয়াই জেড এবং আর থিটা ফাই এর সম্পর্ক আছে সেখান থেকে বের করে ফেলতে হবে। বের করে তুমি বসিয়ে দেবে, বসিয়ে দিলে তুমি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এক্সপ্রেশন পেয়ে যাবে, এবং এইটা পেয়ে গেলে সেখান থেকে এল এক্স এল ওয়াই এল জেড পেয়ে যাবে, এবং সেখান থেকে ফাইনাল তুমি এল স্কোয়ারটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে? স্যার বলছি জ্যাকোবিয়ান ডিটারমিন্যান্টের ওই জায়গাটা একবার দেখাবেন? হ্যাঁ, এইটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। হুম, হুম, দেখো মানে এগুলো আসলে ওই মানে তুমি তো নতুন পড়ছো, ওই মানে যারা প্রথম থেকে পড়ছো, কি আমি এইগুলো মানে এই যে কার্টিজিয়ান থেকে পোলারে ট্রান্সফরমেশন কেমন করে করতে করতে হয় এইসবগুলো কি শিখিয়েছিলাম না শেখাইনি রে? কে বলবি বল? ঠিক আছে, যারা প্রথম থেকে পড়ছিস হ্যাঁ স্যার। শিখিয়েছিলাম তো এগুলো, হ্যাঁ। মানে সেকেন্ড সেমিস্টারে তো যখন অঙ্ক করিয়েছিলাম তখন সব শিখিয়েছিলাম তো। হ্যাঁ স্যার। তাহলে আমি তো একবার করিয়েছি, আমি কি একটা জিনিস কতবার করব বলো, তাই না? তা এইগুলো তুমি দেখবে তখন এই এই ধরনের প্রবলেমগুলোকে হোমওয়ার্ক দিয়ে হোক বা যে কোনো হোক আমি সব করিয়ে দিয়েছি। সেই জিনিসগুলো এখানে যখন ব্যবহার করো তোমাকে ওইখানে ওইখানে তুমি ভালো করে শিখেছো সেটাকে এখানে ব্যবহার করো, ব্যবহার করলে তুমি করতে পারবে, অসুবিধা কিছু। আমি তো বলেও দিচ্ছি কিভাবে করতে হবে, একটু বাড়িতে চেষ্টা করবে, দেখবে তুমি করতে পারছো। হুম, আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা নিয়ে আমি একটুখানি কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে স্ফেরিক্যাল হারমোনিক্স, এইটা একটুখানি এখানে বলে নিই। আচ্ছা, স্ফেরিক্যাল হারমোনিক্স বেসিক্যালি যে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ এল স্কয়ার এবং এল জেড অপারেটর, যে স্ফেরিক্যাল হারমোনিক্স আর দ্য simultaneous eigenfunctions of L square and LZ। দেখো যদি L square এবং LZ যদি কমিউট করে তাহলে simultaneous eigenfunctions থাকবে, তাহলে L square এবং LZ তাদেরকে simultaneous eigenfunctions থাকছে। হ্যাঁ, সেই simultaneous eigenfunctions গুলোকে বলা হচ্ছে তোমার spherical harmonics। দেখো তোমার এই y পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা থিটা ফাই এর ফাংশন এবং দুটো কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স থাকে, ধরো জে এবং এম, এইটা হ্যাঁ জে এবং এম, বা মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে হলে এটাকে এল এবং এম এল বলা হয়। আমি এখানে জে এবং এম লিখছি, তাহলে ওয়াই থিটা ফাই জে এম এইটাকে বলা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স সিম্বলিক্যালি। কেন? কারণ এল স্কয়ার অপারেটরটা যদি তোমার ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করে, সেটা দেয় কি? দেয় হচ্ছে তোমার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কয়ার
ইন্টু ওয়াই জে এম থিটা ফাই এটা দেয়। আর এল জেড অপারেটরটা যদি তোমার ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করে, সেটা তোমার দেবে কত না এম ইন্টু এইচ কস তার সঙ্গে ওয়াই জে এম থিটা ফাই দিচ্ছে। তাহলে পরিষ্কার দেখো যে স্ফেরিক্যাল হারমোনিকটা এল স্কয়ারের আইগেন ফাংশন এবং এল জেড এর আইগেন ফাংশন। এখানে এই ক্লিয়ারলি দেখো এল স্কোয়ারের ভ্যালুটা হয়ে গেল জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করলে আইগেন ভ্যালুটাই হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু হয়ে যায়। তাহলে এল স্কোয়ারটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, অর্থাৎ এলটা হয়ে যাচ্ছে বা এল এর ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কস। এটা পেলে তুমি হয় জে এর যে অ্যালাউড ভ্যালু 0 1 2 3 এরকম ভাবে যায়। আর উল্টো দিকে এল জেড যেটা বেসিক্যালি এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা হচ্ছে তোমার জেড কম্পোনেন্ট অফ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেড। সেটা কত না সেটা হচ্ছে তোমার এম ইন্টু এইচ কস। আচ্ছা, এবারে অ্যালাউড ভ্যালুজ অফ এমটা কি? এমটা হচ্ছে তোমার এই 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত, মানে প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল। এটা তাহলে এটা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে জে এবং এম দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, এটাই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে দেবে এটাকে এল, স্মল এল এবং এম এল এই সিম্বল দিয়ে জাস্ট ইউজ করা হবে। তাহলে তুমি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলে এবং জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ইন্টু এইচ স্কয়ার উইথ এম এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে প্লাস মাইনাস জে পর্যন্ত, আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা তুমি পেয়ে গেলে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস 1 এইচ স্কয়ার এইটা। আর এবার একটা জিনিস দেখো যে এই যে কেন তোমার এম এর ভ্যালুটা আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত যাবে সেটা একটু বোঝার চেষ্টা করা যাক যে কেন এম এর ভ্যালুটা তোমার ওই আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত যাবে। মানে এমন তো হতে পারতো যে এম এর ভ্যালুটা আরো এগোবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু তোমার জাস্ট এই প্লাস মাইনাস জে পর্যন্তই যাবে। এর কারণটা কি? আচ্ছা, কারণটা দেখো তুমি একটু খেয়াল করো যে যেহেতু এল স্কোয়ারটা হচ্ছে তোমার এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, তিনটে যোগফলের সঙ্গে সমান, তিনটে স্কোয়ার টার্মে যোগফলের সঙ্গে সমান, এইটা তার মানে পরিষ্কার এল স্কোয়ারটা সার্টেনলি গ্রেটার ইকুয়াল টু এল জেড স্কোয়ার হবে। এটা মানে এটা তো এল এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার নন নেগেটিভ কোয়ান্টিটি, তাই না? স্কোয়ার আছে তো, তো তা যদি হয় তাহলে এল স্কোয়ারটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু এল জেড স্কোয়ার হবে। আর তারপরে এল স্কোয়ারটা যদি গ্রেটার ইকুয়াল টু এল জেড স্কোয়ার হয় তাহলে এইটা কত জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু এম স্কোয়ার এইচ কস স্কোয়ার, অর্থাৎ জে ইন্টু জে প্লাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু এম স্কোয়ার হয়ে গেল। এটা বা অন্যভাবে বলতে পারি অর এম স্কোয়ারটা লেস ইকুয়াল টু জে ইন্টু জে প্লাস ওয়ান হবে এইটা। আর এবারে খেয়াল করে দেখো, ধরো আমি লেটসে বললাম লেট জে ইকুয়াল টু 0, জে যদি 0 হয়ে যায় তাহলে এম এর ভ্যালুটা, এম তো একটা ইন্টিজার, তাকে এম এর ভ্যালুটা 0টা আমি নিলাম, আচ্ছা 1 কি নিতে পারবো? তাহলে জে এর ভ্যালু 0 নিলে ডান দিকটা তো 0 হয়ে গেছে, তাহলে এম এর ভ্যালুকে তুমি 1 নিয়ে নিতাম, তাহলে 1টা কিন্তু আর লেস ইকুয়াল টু 0 থাকতো না, তাহলে এম এর ভ্যালু এখানে 0ই শুধুমাত্র নিতে পারবে। তাহলে জে এর ভ্যালু তুমি 1 নিলে, ধরো জে এর ভ্যালু যদি 1 নাও তাহলে এম স্কোয়ারটা হতে হবে কত? এম স্কোয়ারটা লেস ইকুয়াল টু হতে হবে তোমার আলটিমেটলি 2। আচ্ছা, এম স্কোয়ারটা যদি লেস ইকুয়াল টু 2 হয় তাহলে এইখান থেকে এম এর ভ্যালু কত হতে পারে? 0 তুমি নিতে পারলে, প্লাস মাইনাস 1 তুমি নিতে পারলে, কিন্তু প্লাস মাইনাস 2 নিয়ে নিলেই কিন্তু ওটা 4 হয়ে গেছে, 4টা কিন্তু আর 2 এর থেকে বেশি হচ্ছে না, 2 এর থেকে কম, মানে 4টা হচ্ছে 2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 4টা 2 এর থেকে কম হচ্ছে না, তার মানে এম এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1ই তোমাকে রাখতে হচ্ছে। তো জে এর ভ্যালু তুমি 2 বললে, তাহলে এখান থেকে এম স্কোয়ারটা কত লেস ইকুয়াল টু জে এর ভ্যালু 2 বলে দাও, 2 প্লাস 3 তাহলে এটা 6 হয়ে গেল। তো এইখান থেকে এম এর ভ্যালু কি নিতে পারবে? তুমি 0 নিতে পারবে,
+-1 নিতে পারলে +-2 নিলে, +-3 নিলে সেটা 9 হয়ে যেত, 9 টা লেস ইকুয়াল টু 6 নয়। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে ফর এ গিভেন যে allowed values of m equal to 0 to +-j with unit interval। বুঝতে পারলে? ঠিক আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এইটা। তাহলে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে যে 2-4টে কথাবার্তা বলার কথা, সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে 2-4টে কথাবার্তা আমরা বলে দিলাম। তোমাদের সিলেবাস অনুযায়ী এইটুকু জানলেই তোমার চলবে। হ্যাঁ, এবারে বইয়ে দেখবে ল্যাডার অপারেটর ফর্মে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে লিখে সেইখান থেকে কিছু অঙ্ক টঙ্ক সব কষা টষা আছে, সেটা তোমাদের জন্য নয়। তোমার যেটা এখানে জাস্ট মূলত যেটা দরকার, যে কমিউটেশন রুলটা দরকার, কোয়ান্টাইজেশন অফ স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটুকু জিনিসই জাস্ট তোমার মূলত দরকার। আর এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাটা আমরা এখানে কাজে লাগালাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাটাকে কাজে লাগিয়ে আমরা নেক্সট যে কাজটাকে করব আর কি, হ্যাঁ, মানে বেসিক্যালি আমি এটা বলেই দিচ্ছি, এখানে আমি নেক্সট ক্লাস হিসেবেই না হয় লিখছি। নেক্সট ক্লাস বলতে এক্স্যাক্টলি নেক্সট ক্লাস না, নেক্সট সিরিজ অফ ক্লাস আমি যেটা করব, যে আমরা এখন এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাটাকে কষে দিয়ে আমরা ওই যে ধরনের প্রবলেমগুলো, মানে এর আগে দেখো পার্টিকুলার বক্স প্রবলেম পড়েছি, এবং এখানে হচ্ছে আমি হারমোনিক অসিলেটর প্রবলেম বললাম, পুরোটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এবার আমাদের যেটা করতে হবে, যে প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেই রিলেটেড বেশ কিছু কিছু প্রবলেমস আমাদের করতে হয়। আচ্ছা, প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে খুব যদি সহজ প্রবলেম যেটা, সেটা হচ্ছে কি তোমার পার্টিকেল রোটেটিং অন এ রিং প্রবলেম, মানে পার্টিকেল রোটেটিং ইন এ রিং প্রবলেম। মানে বেসিক্যালি তুমি একটা যে সেরকম মানে একটা সার্কুলার রিং তুমি কনসিডার করেছো, একটা ফিক্স রেডিয়াস তুমি বলে দিয়েছো, পার্টিকেল রোটেটিং মানে রিং অফ ফিক্স রেডিয়াস, রেডিয়াসটা তুমি ফিক্স করে দিয়েছো, আর একটা পার্টিকেল তোমাদেরকে একটা রিং এ জাস্ট রোটেট করছে, এটা এই পার্টিকুলার প্রবলেম করতে হবে। তারপরে যেটা করবো আমরা রিজিড রোটার প্রবলেম। রিজিড রোটার প্রবলেম মানে রিজিড রোটার প্রবলেম তুমি এইভাবে ভাবো, একটা ডায়াটমিক মলিকুলার অ্যাজিভ আছে যার মাস হচ্ছে m1, মানে মাস পয়েন্ট গুলো হচ্ছে m1 m2, সে কি করছে একটা ফিক্স পয়েন্টের রেসপেক্টে বেসিক্যালি রোটেট করছে, এবং ধরে নেওয়া হচ্ছে যখন সে রোটেট করছে বন্ডটা এতটাই শক্ত যে কোনো সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হচ্ছে না, রিজিড রোটার প্রবলেম। অথবা এইটাই হচ্ছে পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার অফ ফিক্সড রেডিয়াস। আগেরটা যেমন একটা সার্কুলার নিয়ে ঘুরছিল, এখন একটা ধরো ফাঁপা স্ফিয়ার তুমি কনসিডার করেছো, সেই স্ফিয়ারের সারফেসে কোনো একটা পার্টিকেল মুভ করছে, রিজিড রোটার প্রবলেম এবং পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার অফ ফিক্সড রেডিয়াস, এই দুটো প্রবলেমের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওয়েভ ফাংশন, এনার্জি এক্স্যাক্টলি একই। মানে রিজিড রোটার প্রবলেম সলভ করে ফেলা মানেই হচ্ছে পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার, সেই প্রবলেম সলভ করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা একটা দরকার। আর থার্ড হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron ions। নেক্সট হচ্ছে এই পার্টটাকে তোমায় করতে হবে। এবারে ক্যালকাটা সিলেবাস অনুযায়ী তোমার এই প্রথমের প্রবলেমটাকে করতে বলেনি, এই রিজিড রোটার প্রবলেমটাকে করতে বলেছে, আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে তোমায় করতে বলেছে। আচ্ছা, এবারে আমরা দেখব যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের মধ্যেই রিজিড রোটার লুকিয়ে আছে, আবার রিজিড রোটারের মধ্যেই হচ্ছে পার্টিকেল রোটেটিং ইন রিং প্রবলেম তোমার লুকিয়ে আছে। এখানে কেউ যদি রিজিড রোটার বা অন্যভাবে বলতে গেলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে ঠিক করে কষে, তো তার মধ্যেই রিজিড রোটার প্রবলেমটা খুঁজে পেয়ে যাবে, আর রিজিড রোটার প্রবলেমের মধ্যে আবার পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম লুকিয়ে আছে। মানে এখানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আর থিটা ফাই ভেরিয়েবল, রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে থিটা আর ফাই ভেরিয়েবল, আর পার্টিকেল রোটেটিং মানে রিং অফ ফিক্সড রেডিয়াসের জন্য শুধুমাত্র ফাইটা ভেরিয়েবল। তাহলে ফাই, থিটা ফাই আর থিটা ফাই, মানে অ্যাজিভ যেন
পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে যখন 1D তারপর 2D তারপর 3D করেছিল, এখানেও অ্যাজিভ যেন 1 ভেরিয়েবল তারপর 2 ভেরিয়েবল তারপর 3 ভেরিয়েবল প্রবলেম তুমি পরপর করে তুমি ঢুকছো আর কি। তাহলে এই প্রবলেমগুলো তোমাকে করতে হবে। যদিও সিলেবাসে রিজিড রোটার এবং হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা আছে, কিন্তু পার্টিকুলার রোটেটিং ইন রিং প্রবলেম এটা বলতে আমাদের অল্প সময় লাগবে। সেইটা আমরা প্রথমে জাস্ট কুইকলি একটুখানি বলে নেব, বলে নিয়ে রিজিড রোটার এবং হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের মধ্যে আমরা ঢুকে যাব। তাহলে নেক্সট এই হারমোনিক অসিলেটর প্রবলেমটা আদার দ্যান সিউতে মানে আগের সেমিস্টারে চলে যায়। হ্যাঁ, মানে আদার দ্যান সিউতে ফোর্থ সেমিস্টারে, তোমার থার্ড সেমিস্টারে হারমোনিক অসিলেটর প্রবলেম পর্যন্ত হয়ে যায়, ফোর্থ সেমিস্টারে অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে স্টার্ট হয়। তোমাদের যা হোক গিয়ে হয়তো আগের সেমিস্টারে সিলেবাসটা বড্ড বেশি হয়ে যাচ্ছিল বলে ওইখান থেকে তোমার যেটা করেছে যে হারমোনিক অসিলেটর প্রবলেমটা আগের সেমিস্টারে দেয়নি, সেটা এখানে দিয়েছি, সেটা কার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কেমন করে হয়টা সেটা আমরা করে দিয়েছি। তারপরে নেক্সট কয়েকটা ক্লাস আমরা এই প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেইটা নিয়ে আলোচনা করব। এটা ঠিক আছে? তাহলে বলো, তাহলে আমরা কি পড়লাম এবং নেক্সট কি পড়তে চলে আগামী কয়েকটা ক্লাসে, সেটা আমি বলে দিলাম তোমার। পরে যে নেক্সট ক্লাস যদি বলেছি, একটা ক্লাসে এগুলো সার্টেনলি করা যাবে না। হ্যাঁ, তোমার দেখো পুরো প্রবলেমটাকে করতে হয়তো, ঠিক আছে, রিজিড রোটার যদি একদিন ব্যবহার করো, পার্টিকেল রোটেটিং এর রিং এবং রিজিড রোটার দুটো মিলে অন্তত একদিন তোমাকে ইউজ করতে হবে। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে অন্তত 4-5 দিন ব্যবহার করতে হবে, করলে তাহলে এই পার্টটা তোমার হবে। তারপরেও আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে তোমার ওই বন্ডিং এর যে কোভালেন্ট বন্ডিং এর পার্টটা আর বাকি থাকে, সেটা তো তারপর আমরা করবো। মানে অ্যাকচুয়ালি অনেকটাই সিলেবাস। হ্যাঁ, দেখা যাক আমরা কতটা কি করতে পারি, চেষ্টা তো করবোই। হ্যাঁ, কতটা কি করা যায় দেখা যাক। শেষের দিকে মানে আস্তে আস্তে জিনিসগুলো শক্ত হবে, পরপর করে যত তুমি পরের দিকে যাবে কিন্তু জিনিসগুলো একটু কম্পারেটিভলি কঠিন। তো করে নেওয়া যাবে। তো দেখো, কারো যদি কোনো অসুবিধা থাকে তো বলো। কারো কোনো সমস্যা আছে বুঝতে? ছেলেরা Hello, sir. বলো জি। বলো। Sir, when j equal to 2, then m square less than equal to 6, then m equal to 0 plus minus 1 plus minus 2. Sir, how? Actually, m is always integer. Okay, it is guaranteed. M is integer. Now the question is, what should be the maximum value of m? If j equal to 2, then m square has to be less equal to 6. Now put the integer value of m equal to 0 or plus minus 1 or plus minus 2 or plus minus 3 dot 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 dot. If you put m equal to plus minus 3, then it will be m square equal to 9 and it is greater than 6. So you cannot take m equal to 3. You cannot take m equal to 3 or m equal to 4 or m equal to 5, etc. You have to take m up to plus minus 2. Yes, sir, I understand. I did not care the sign less than equal to 6. Less than equal to 6. M square less equal to 6. Then you cannot take magnitude of m greater than 2. Yes, sir. Okay. Okay. বলো, আর কারো কিছু অসুবিধা থাকলে বলো। দিনের পড়া দিনে পড়বে, কিন্তু দেখবে হঠাৎ করে পরীক্ষা এসে যাবে, তখন সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ, অফলাইন পরীক্ষা তো, মানে ভালো করে তৈরি করতে হবে, তবে পরীক্ষায় ঠিক ঠিক করে লিখতে পারবে। এটা আগের পরীক্ষা তোমার তো অফলাইনই তো হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। ও রেজাল্ট দেয়নি? রেজাল্ট এখনো দেয়নি স্যার, নভেম্বরের শেষের দিকে। ও রেজাল্ট কি করে দেবে দেবে? বলছে। রেজাল্ট কি করে দেবে? তোমাদের তো ভিসি নাই এখন, তো ভাইস চ্যান্সেলর নাই, তো ওই জন্য মনে হয় রেজাল্ট দিচ্ছে না। তাহলে তো ইয়েতে তো খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয় সেমিস্টার সিস্টেমে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, আমরা আমাদের